আরো বেশি কিছু জানতে চান, আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইল, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটায় মূলত আমরা আইটি, সাইবার সিকিউরিটি, ডিফারেন্ট টাইপস অফ অ্যাওয়ারনেস নিয়ে মূলত, খুব বেশি কন্টেন্ট না বাট লিমিটেড কন্টেন্ট হলো আমাদের আসলে এই ধরনের প্রফেশনাল এক্সাম বা প্রফেশনালিজম ডেভেলপ করার জন্য যে ধরনের কন্টেন্ট গুলো প্রয়োজন, ওই কন্টেন্ট গুলো টুকটাক আমরা শেয়ার করি। আর যদি আরো বেশি কিছু জানতে চান, আমার পার্সোনাল ওয়েবসাইট যেটা gmfarm.com, এখানেও ভিজিট করতে পারেন। সো অ্যাকচুয়ালি আসলে আমি এই আমার হিস্ট্রিটা বলার মেন রিজন যেটা, সেটা রিজন হলো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছি। সো সেখানে বিজনেস অ্যানালিস্ট বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, পিওর ডেভেলপমেন্ট বলেন, এন্ড ইউজার সাপোর্ট বলেন, ভেন্ডরের এই সাইড থেকে বেশ 3-4 বছরের আমার একটা এক্সপিরিয়েন্স আছে। রূপালী ব্যাংককে আমি জয়েন করার পর থেকে আসলে সিবিএস সহ অনেক জায়গায় আইটি অডিট, সাইবার সিকিউরিটি, বিজনেস টিম, বিভিন্ন টিমে কাজ করার কারণে আমার একটা মিক্স এক্সপিরিয়েন্স হয়েছে। দ্যাটস ওয়াই আমি আসলে এই ধরনের সার্টিফিকেশন গুলোর জন্য আমি আসলে সবাই খুব প্রিফার করি। আহ, এই এই ধরনের সার্টিফিকেশন গুলো আসলে কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে সেটা নিয়ে মূলত বেসিকলি আমি আমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করব, কিভাবে আসলে আমি আমার জার্নিটা শুরু করছিলাম সেটাও আমি একটু শেয়ার করব। এবং ওভারঅল যদি এই ধরনের সার্টিফিকেশন আপনারা পেতে চান, তাহলে আসলে আপনাদের কোন কোন রিসোর্স গুলো ফলো করতে হবে সেইগুলো সম্পর্কে একটু ডিসকাস করবো। সো এট এ গ্লান্স যদি আমরা বলি, আমি কি কি বিষয় নিয়ে আপনাদের ডিসকাস করব। প্রথমত আমি ডিসকাস করব যে অর্গানাইজেশন এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে, তাদেরকে আমরা বলি আইসাকা। এবং আইসাকা অনেকগুলো সার্টিফিকেশন প্রোভাইড করে, তার মধ্যে আমরা আজকে ডিসকাস করব সিজা নিয়ে, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর, এই সার্টিফিকেশনটা নিয়ে। সেকেন্ড বিষয় আমরা যেটা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আসলে আপনি যদি এই সার্টিফিকেশনটা পেতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি or সার্টিফাইড ইন ইনফরমেশন সিস্টেমস অডিটর, তাহলে আসলে আপনাকে কোন রিসোর্স গুলো ফলো করতে হবে। মার্কেটে দেখবেন প্রচুর পরিমাণে রিসোর্স আছে, বাট এক্স্যাক্টলি যারা এই যারা এই এক্সামটা আপনাকে নেয়, তারা আসলে কিছু সার্টিফিকেশনের কথা বলছে, তারা কিছু বইয়ের কথা বলছে। এই ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আমরা আপনাদের সাথে একটু ডিসকাস করব, এবং তাদের মেন ম্যাটেরিয়ালস যেটা, বা কোন কোন ডোমেইনে আসলে তারা নলেজ গুলো টেস্ট করে, সেটা দিয়ে আমরা একটু ডিসকাস করব। এরপরে আমরা আসলে এক্সাম নিয়ে একটু ডিসকাস করব, যে আসলে কত ঘন্টার পরীক্ষা হয়, পাস মার্ক কততে, এই রিলেটেড একটু বিষয় ডিসকাস করব। আর এক্সামের জন্য আসলে আপনার কিছু মেন্টাল বলেন অথবা ফিনান্সিয়াল বলেন, কিছু প্রিপারেশন প্রয়োজন, ওইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। এবং আহ, কিছু এক্সাম অ্যাওয়ারনেস নিয়ে আমরা কথা বলবো। আপনাদের যদি কখনো কারো কোনো কোশ্চেন থাকে আজকে সেশন সম্পর্কে, আপনারা সেশনের মধ্যেও কোশ্চেন করতে পারেন। যদি আপনারা চান যে না, এটা আপনি নোট করে রাখলেন, আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। এন্ড অফ দ্য সেশনে আমরা কিছু টাইম স্লট রাখবো, যে টাইম স্লটের মধ্যে মূলত আপনারা কোশ্চেন করতে পারবেন। সেশনটা খুব বেশি দীর্ঘায়ু হবে না, আমি চেষ্টা করব ম্যাক্সিমাম লেভেলে, যেহেতু আগামীকালকে আপনাদের অফিস, আমি সেশনটা 1 আওয়ারের মধ্যে আসলে আমি আমার লেকচারটা করব, তারপর কোশ্চেন আনসার প্র্যাকটিসটা, বা আপনাদের যদি কোনো কোশ্চেন আনসার থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা একেবারে প্রথমে যদি যাই, আমরা প্রথমে বললাম ওভারভিউ অন আইসাকা এন্ড সিজা। আমরা প্রথমে সিজা সার্টিফিকেশন নিয়ে একটু ডিসকাস করতে চাই। দেখেন, এখানে একটা বিষয় হলো, সার্টিফিকেটের নামটা হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। ইনফরমেশন সিস্টেমস অডিটর, আমরা আসলে এই সার্টিফিকেশনের নাম এমনটা দিলাম কেন? আমরা তো আবার অনেকেই জানি যে না, অনেকেই বলে যে এটাকে বলে আইটি অডিট। তাহলে এখানে যে বলতেছে আইএস অডিট, ইনফরমেশন সিস্টেমস অডিট, এটার মেইন যেটা বিষয়, আইসাকা এটা অবজার্ভ করছে, আইটি হলো
সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক, এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। আর আইএস যেটা, ইনফরমেশন সিস্টেম যেটা, এটা পিপল, প্রসেস এবং টেকনোলজি, এই তিনটা নিয়ে গঠিত। তো আসলে আইটি, এটা আইএস এর একটা পার্ট। তার মানে আইএস যেটা, ইনফরমেশন সিস্টেম যেটা, এটা একটা সুপারসেট। আর আইটি যেটা, সেটা ইনফরমেশন সিস্টেমস এর একটা সাবসেট, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক। আসলে যদি আমরা পার্থক্যটা দেখি, তাহলে আইটির মধ্যে থাকে না শুধুমাত্র পিপল। এই সার্টিফিকেশনটা পিপল সহ একটা অর্গানাইজেশনের যত ধরনের অ্যাসেট, যত ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে ডিসকাস করা হয়। যার কারণে এই সার্টিফিকেশনটাকে বলা হচ্ছে সিজা, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। তো ইনফরমেশন সিস্টেমস বোঝার পরে আমরা যদি বলি যে তাহলে অডিটর কারা, অডিটর হলো যারা একটা অর্গানাইজেশনের যে পিপল, প্রসেস, টেকনোলজি আসলে যেভাবে থাকার কথা, যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে থাকার কথা, ওই স্ট্যান্ডার্ড অথবা ওইভাবে আছে কিনা, এইটা আসলে তারা অবজার্ভ করে, তারা রিপোর্ট করে। ইভেন যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, তাহলে তারা এইটাকে আবার, এই জিনিসটাকে আবার তারা রিপোর্টও করবে। তো এরকম কোনো সিচুয়েশন আসলে বা এই অ্যাক্টিভিটিস গুলো যারা করে থাকেন, তাদেরকে আমরা অডিটর বলি। এবং ওনারা যদি স্পেসিফিক কোনো একটা অর্গানাইজেশন যারা সার্টিফিকেশন বডি, তাদের রুলস রেগুলেশন, তাদের কোড অফ ইথিক্স, ইভেন তাদের দেওয়া একটা এক্সামে পাশ করেন, তখন তাদেরকে আমরা বলি সার্টিফাইড। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর হলো তারাই যারা পিপল, প্রসেস এবং টেকনোলজি নিয়ে অডিট করেন এবং একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের সার্টিফিকেশন বডির রুলস রেগুলেশন গুলো মেনটেন করেন। তাদেরকে আমরা বলতেছি সিজা, সার্টিফাইড বা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। এটা আমরা আক্ষরিক অর্থে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে আসলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা দেখি, ঠিক এইভাবে আমরা বলতে পারি। এখন যারা এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে, যেটা আমরা বললাম আইসাকা, ওই আইসাকা তারা একটা ডেফিনেশনটা প্রোভাইড করছে এখানে। তো তাদের ডেফিনেশনের মধ্যে চমৎকার দুইটা পয়েন্ট আছে, যে আসলে তারা এক্সপ্রেস করছে এই সার্টিফিকেশনটা আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা এই সার্টিফিকেশনটা কারা করতে পারবে। অনেক সময় আমরা, অনেকে আমার কাছে কোশ্চেন করে, ভাই আমি তো আইটি ব্যাকগ্রাউন্ডের, অডিট নলেজ আমার নাই, সো আমি কি কোর্সটা করতে পারবো বা সার্টিফাইড হইতে পারবো? অনেকে আমাকে বলেন, ভাই আমি তো আসলে আইটি ব্যাকগ্রাউন্ডের না, আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো এই কোর্সটা কি আমার করা সম্ভব? এই আনসারটাই মূলত আইসাকা তাদের ডেফিনেশনের মাধ্যমেই দিয়ে দিছে। কিভাবে দিছে? আইসাকা বলছে যে প্রথমে তারা একটা বিষয় ডিক্লেয়ার করছে যে এই সিজার সার্টিফিকেটটা একটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা সার্টিফিকেশন। তারা অনেকগুলো স্ট্যান্ডার্ড ফলো করে এবং এই সার্টিফিকেশনটা তাদের জন্য যারা অডিট, যারা একটা অর্গানাইজেশনের কন্ট্রোল সিস্টেম, অর্গানাইজেশনের বিভিন্ন বিষয়গুলো মনিটরিং করেন, ইভেন তারা এই সিস্টেমস অথবা এই অ্যাসেট গুলোকে তারা অ্যাসেস করেন, তাদের জন্য মূলত এই সার্টিফিকেশনটা। এবং এই সার্টিফিকেশনটা লাস্টে তারা হাইলি বোল্ডেড ওয়েতে বলছে, এটা একটা অর্গানাইজেশনের ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস সিস্টেম নিয়ে কাজ করেন, তাদের জন্য মূলত এই সার্টিফিকেশনটা। এখন একটা অর্গানাইজেশনে তো মেনলি এই দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আইটি আর একটা বিজনেস। তো যারা আইটি ব্যাকগ্রাউন্ডের অ্যাজ ওয়েল অ্যাজ যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, বোথ প্রফেশনাল ক্যান ডু দিস সার্টিফিকেশন। এখন তারা তো ডেফিনেশনে বললে হবে না, এটা তো প্রুফ করতে হবে। যেমন তারা একটা বিষয় এখানে হাইলাইট করছে যে এটা একটা ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেশন। ওকে ফাইন, কিভাবে এটা ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেশন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তারা বলছে এটা ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ যারা বিজনেস সিস্টেমস নিয়ে কাজ করে, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা ওটাও দেখবো যে আসলে কিভাবে আইটি পিপলরা এটা করতে পারবে, কিভাবে এই সার্টিফিকেশনটা বিজনেস পিপল যারা আছেন
তারা কিভাবে করতে পারবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা দেখতে চাই আইসাকা আসলে কি, আইসাকা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আইসাকাকে একটা সার্টেন টাইম পর্যন্ত একটা মিনিং করা হতো, বলা হতো ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। এবং তখন আইসাকা শুধুমাত্র অডিট এবং কন্ট্রোলের ওপরে, হ্যাঁ, এই দুইটা সার্টিফিকেশন তারা প্রোভাইড করতো। বাট নাওএডেজ আইসাকা প্রোভাইড অলমোস্ট 8 প্রফেশনাল সার্টিফিকেশন। তারা সিজা আইটি অডিটের উপরে, তারা রিস্কের উপরে, গভর্নেন্স, এআই এর উপরে, সাইবার সিকিউরিটির উপরে বিভিন্ন ডোমেইনে তারা সার্টিফিকেশন গুলো প্রোভাইড করছে। সো আইসাকা এখন শুধুমাত্র আইটি অডিটের উপরে বা কন্ট্রোলের উপর সার্টিফিকেশনটা না দেওয়ার কারণে আইসাকাকে এখন আর একটা মিনিং করা হয় না ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন, বরং আইসাকাকে একটা কন্ট্রোলিং বডি হিসেবে এটা ট্রিট করা হয়। They provide their CISA certification from 1978। 1978 সাল থেকে তারা সিজা সার্টিফিকেশনটা প্রোভাইড করে, এবং সিজা সার্টিফিকেশনটা তাদের ফার্স্ট সার্টিফিকেশন। দেখেন, আমরা তো আসলে আমাদের এই 2025-এ এসে আমরা চিন্তা করতেছি আইটি এবং আইএস, এটা আমরা ডিসকাশনের আমাদের একটা ইস্যু। বাট যে অর্গানাইজেশন এই সার্টিফিকেশনটা প্রোভাইড করছে তারা কত ভিশনারি, তারা 1978 থেকে এটাকে আইটি না বলে এটাকে ইনফরমেশন সিস্টেমস অডিটরের জন্য এই সার্টিফিকেশনটা অ্যালাউ করে রাখছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে আমরা তো বলতেছিলাম যেটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা সার্টিফিকেশন, এটা যেমন একটা প্রতিষ্ঠান মার্কিং করছে যে সারা বিশ্বে যত সার্টিফিকেশন আছে এই সার্টিফিকেশন গুলোর মধ্যে টপ লেভেলের যে 5টা সার্টিফিকেশন আছে, এই 5টা সার্টিফিকেশনের মধ্যে সিজা ওয়ান অফ দেম। টপ 5টা সার্টিফিকেশনের মধ্যে সিজা ওয়ান অফ দেম, এবং এই সিজার অবস্থান মূলত থার্ড নাম্বার। সারা বিশ্বের যত সার্টিফিকেশন আছে প্রফেশনাল সার্টিফিকেশনের মধ্যে সিজা হচ্ছে 3 নম্বরে। যেমন 1 নম্বরে আমরা বলি সিআইএসএসপি, 2 নম্বরে সিকিউরিটির আর একটা সার্টিফিকেশন সিআইএসএম, থার্ড নম্বরে আমরা বলি সিজা, 4 নম্বর হয়তো পিএমপি। এইভাবে আসলে তারা র্যাঙ্কিং গুলো করছে। কিভাবে র্যাঙ্কিং করছে সেটাও আমরা একটু পরবর্তীতে দেখব। এখানে আমি একটা লিঙ্কও শেয়ার করছি, আপনারা যদি, যেহেতু আমরা রেকর্ডিংটা শেয়ার করব, আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে ওইখানে যেও আপনি আরো ক্রাইটেরিয়া গুলো বুঝতে পারবেন। এখন আহ, আমরা এই পর্যন্ত দেখলাম আমরা আসলে যে যত সার্টিফিকেশনই করি না কেন, এক নজরে যদি আমরা একটু বার্ডস আইতে আসলে দেখি যে সার্টিফিকেশনের মানে অবস্থান, সারা বিশ্বব্যাপী এই সার্টিফিকেশনটার অবস্থান কি। সিজার ওভারভিউর মধ্যে আমরা দেখি সিজার সার্টিফিকেশন হোল্ডার আছে সারা বিশ্বে 1,51,000-এর মতো। এই সিজার সার্টিফিকেশনটা তারা হোল্ড করছে অ্যাজ এ আইটি অডিটর, অ্যাজ এ সিস্টেম অডিটর, অ্যাজ এ ইনফরমেশন সিস্টেমস অডিটর হিসেবে 1,51,000 প্রফেশনাল সারা বিশ্বে আছেন। তো স্বাভাবিকভাবে আপনার মনে হইতে পারে বাংলাদেশে কতজন। বাংলাদেশে প্রফেশনাল এর এই সংখ্যাটা 170 জনের মতো, 170 জন প্লাস, 170-71 জন এরকম একটা সংখ্যা। স্বাভাবিকভাবে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে এই সার্টিফিকেশনটা যদি ওয়ার্ল্ডের টপ সার্টিফিকেশন গুলোর মধ্যে থার্ড নাম্বার হয়, এই সার্টিফিকেশনটা যদি এত ভালো সার্টিফিকেশন হয়, সারা বিশ্বে এত প্রফেশনাল, বাট বাংলাদেশে আসলে 170 জন কেন? এই কোশ্চেনটা আসলে একসময় আমারও ছিল। তো এর কয়েকটা রিজন আমি ফাইন্ড আউট করলাম, যেটা সেটা হলো, ফার্স্ট রিজন যেটা সেটা হলো এই যে আমরা কোভিড এর আগ দিয়ে আসলে বাংলাদেশ থেকে এই এক্সামটা এত সহজে দেওয়া যেত না। তখন পরীক্ষা হতো বছরে মাত্র 2বার, রিটেন এক্সাম হতো ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। তো এই যে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে তখন দিতে হতো, এখন আর আসলে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। আপনি যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিতে পারেন। আপনি এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারেন, আপনি যদি চান যে আপনার বাসাতে বসে আপনি প্রক্টর বেজ এক্সাম দেবেন,
এটাও পসিবল। এই একটা কারণ। সেকেন্ড রিজন যেটা ফাইন্ড আউট করলাম, যে বাংলাদেশ থেকে এই আইসাকার যে পেমেন্ট, যেটা এই পেমেন্টটা করতে আমাদের প্রায় $740 মতো খরচ হয়, বা $760 মতো। তো এইটা আসলে আমরা এট এ টাইম বাংলাদেশের এই যে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পে করাটা সো টাফ ছিল, এটা আসলে সম্ভব ছিল না। ইভেন ইসাকা নট টেক দ্য ওয়ার ট্রান্সফার থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল, এটাও আমরা পাঠাইতে পারি। তো এইটা রিসেন্টলি যেটা দেখছি আমরা এই লাস্ট 5 ইয়ার্স এর মতো, এটা খুব মানে ইজিয়েস্ট হয়েছে যে আমরা যে কোনো সময় আমরা ব্যাংকের বা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা আমাদের এই টাকাটা আমরা আসলে কি করতে পারতেছি, আমরা এটা সেন্ড করতে পারতেছি। দিস ইজ এ গ্রেট পজিটিভ পয়েন্ট। তো দুইটা প্রবলেম যেটা ছিল, এই দুইটা কিন্তু আমরা মোটামুটি আমরা এখন 100% ওভারকাম করছি। থার্ড নাম্বার ইস্যু আমার যেটা মনে হয়েছিল, যে আসলে স্টাডি ম্যাটেরিয়ালস যেটা, এই স্টাডি ম্যাটেরিয়ালসটা অ্যাভেলেবেল ছিল না। আহ, এটা দেখা যাচ্ছে একটা বই অর্ডার দিলে সেখান থেকে আসা, সেটা পড়া, ইভেন কোশ্চেন আনসার বুক যেটা ছিল, এই বুকটাও এতটা মানে ফ্লেক্সিবল ছিল না। বাট এখন রিসোর্স গুলো যেমন যেমন প্র্যাকটিস কোশ্চেন বলেন, তারপরে সিজার রিভিউ ম্যানুয়াল বলেন, খুব এন্ডিস এবং খুব তথ্য সমৃদ্ধ, যেটা আসলে ওই মেন দুইটা ডকুমেন্ট পড়লেই আসলে এক্সামে ভালো করা যায়। বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার কনসেপ্ট অন ইচ এন্ড এভরি টপিকস। সিজে ম্যানুয়ালের মধ্যে যেগুলো দেওয়া আছে এখান থেকে সব কোশ্চেন আসবে, বাট আপনাকে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার হইতে হবে। তো এই তিনটা চ্যালেঞ্জই আসলে আমাদের মেন ড্রব্যাক ছিল, যে আসলে আমাদের দেশে আমাদের এই সিজার সার্টিফাইড প্রফেশনাল কেন বাড়তেছিল না। তখন এইটার সংখ্যা ছিল মাত্র 60 to 65, বাট এই রিসেন্ট 3-4 বছরের মধ্যে আমার এই সংখ্যাটা এটা 170+, এটা হয়ে গেছে। সো এটা এটা দিয়েই প্রমাণ হয় যে না, এখন আমাদের যে ফাইন্ডিংস বা লিমিটেশন যেটা ছিল, এটা আমরা আসলে ওভারকাম করে ফেলছি। এবার আমি আরেকটা বিষয় একটু ডিসকাস করতে চাই, যে আসলে আমরা যে সার্টিফিকেশনটা করতে চাই, এই সার্টিফিকেশনটা আসলে কেন করব? নলেজের জন্য? ডেফিনেটলি ইয়েস। বাট শুধু নলেজ দিয়ে কি আসলে সবকিছু আমরা চলতে পারবো? আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে, যে উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার ক্যারিয়ার, উই ওয়ান্ট টু লার্ন মোর, উই ওয়ান্ট টু আর্ন মোর। আপনি এখান থেকে কিছু ইনকামও করতে চান, আপনি বাড়তি কিছু ইনকাম করতে চান। আপনি প্রতি মাসের পরে দেখা যাচ্ছে যে আপনার কিছু নিড থাকেই, অভাব আসলে আমরা পূরণ করতে পারতেছি না। বাট অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত? অনেক অনেক উদ্যোক্তা হচ্ছে, এই দোকান দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে। বাট ইজিয়েস্ট ওয়ে যেটা আমাদের প্রফেশনালদের জন্য, যেটা সেটা হলো আমরা যে প্রফেশনে কাজ করি, এই প্রফেশনটাই আমরা আসলে সেল করতে পারি না। এরকমই আসলে কারণের জন্যই আমরা এই ধরনের সার্টিফিকেশন গুলো আসলে আমাদের করা উচিত। সো অ্যাকচুয়ালি আই এম টকিং অ্যাবাউট স্যালারি। আমি যারা সিজার 10,000, 110 কে, দ্যাটস মানে 1,10,000। এই যে 1,10,000 US ডলার এভারেজ স্যালারি অফ সিজা হোল্ডার্স, হ্যাঁ, এটা হচ্ছে পার ইয়ার তারা এই টাকাটা আর্ন করে। তো ওইটার কম্পারিজন যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশে এই সংখ্যাটা 1,20,000 টাকার মতো। মূলত আমরা আমরা নিজেরা ইন্ডাস্ট্রিতে যেটা দেখছি, লোয়েস্ট স্যালারি যেটা, যারা সিজা সার্টিফিকেশন হোল্ড করতেছেন তারা আসলে এই টাকাটা তারা আর্ন করে থাকে, মিনিমাম এই টাকাটা। আমরা বলছিলাম এটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা সার্টিফিকেশন। এর আর একটা রিজন যেটা, সেটা হলো এনসিএ ক্রিয়েটেড প্রোগ্রাম পার্সোনাল সার্টিফিকেশনের মধ্যে সিজা হচ্ছে ওয়ান অফ দেম। এবং সিজা ক্রিয়েটেড আন্ডার আইএসও আইসি 17024/2012।
তো এই ধরনের অর্গানাইজেশন গুলো কিন্তু আসলে সার্টিফিকেশন বডির স্ট্রেংথ, সার্টিফিকেশন কোর্স গুলোর ম্যাটেরিয়ালস, এক্সাম প্যাটার্ন, তারপর কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশন কিভাবে, ইচ এন্ড এভরিথিং কনসিডার করেই মূলত আসলে তারা এই অ্যাক্রিডিটেশন গুলো দিয়ে। এবং আমরা একেবারে লাস্টের যে অপশনটা নিয়ে আসছি ইসাকা ঢাকা চ্যাপ্টার। ইসাকা ঢাকা চ্যাপ্টার হলো আমরা জানি আইসাকার হেড অফিস যেটা, হেডকোয়ার্টার যেটা, সেটা অস্ট্রেলিয়াতে, ওই সরি ইউএসএ তে। এবং তাদের বিভিন্ন কান্ট্রি অফিস যেগুলো আছে, এই কান্ট্রি অফিস গুলোকে আমরা চ্যাপ্টার হিসেবে ট্রিট করি, যেমন আইসাকা ঢাকা চ্যাপ্টার, আইসাকা অস্ট্রেলিয়া চ্যাপ্টার, আইসাকা দুবাই চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলোর মেন রেসপন্সিবিলিটি যেটা, যারা এই আইসাকার মেম্বারশিপ নিয়ে থাকেন অথবা যারা সার্টিফাইড হন, তাদের স্কিল ডেভেলপ করার জন্য, তারা কোড অফ ইথিক্স মেনে অডিট করতেছে কিনা, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য মূলত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সিপি সেশনগুলো তারা কন্ডাক্ট করে থাকেন। এবং এই অর্গানাইজেশনের মূলত আইসাকা ঢাকা চ্যাপ্টারের বাংলাদেশের ডিরেক্টর মেম্বারশিপ হিসেবে, কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমি কাজ করতেছি। এটা ফুললি একটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন। সো আমরা যতটুকু এ পর্যন্ত দেখলাম, স্যার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আহ, আবার এখন লাস্টের দিকেও আমরা একটা সময় রাখবো, স্লট রাখবো আপনাদের জন্য। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত কারো? No, you can continue, ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যেটা দেখবো, যে আমরা বলছিলাম যে আসলে কোন রিসোর্স গুলো আসলে আমাদের দরকার, এবং আমি কিন্তু একটা পয়েন্ট বলছিলাম যে আসলে আমাদের বাংলাদেশে সিজার সার্টিফাইড প্রফেশনালের সংখ্যা কম কেন, এবং একটা রিজন বলছিলাম যে আসলে সেখানে স্টাডি রিসোর্স, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমাদের পর্যাপ্ত ছিল না। তা আমরা এই বিষয়টা একটু খুব মানে খেয়াল করে দেখতে হবে। আইসাকা অফিসিয়ালি তিনটা ম্যাটেরিয়ালস পাবলিশ করছে, এবং আইসাকা বলছে তুমি এই তিনটার মধ্যে দুইটা ম্যাটেরিয়ালস যদি ফলো করো, দ্যাটস এনাফ। এবং তাদের এক নম্বর ম্যাটেরিয়াল যেটা, সেটাকে আমরা বলছি এই যে সিজার রিভিউ ম্যানুয়াল। হ্যাঁ, 28 এডিশন যেটা, এটা একেবারে লেটেস্ট এডিশন। তো এই ম্যানুয়ালটাকে তারা আবার বলে সিজা এক্সামের জন্য বাইবেল। সিজা এক্সামের জন্য এটাকে বাইবেল হিসেবে ট্রিট করা হয়। কারণ হলো সিজা এক্সামে যত কোশ্চেন আসবে, সব কোশ্চেন গুলো মূলত এই ম্যানুয়ালটা থেকে আসবে। এবং এই ম্যানুয়ালটাই 5টা চ্যাপ্টার বা 5টা ডোমেইন আছে, এবং পেজ সংখ্যা যদি বলি খুবই কম, অল অ্যারাউন্ড 500 পেজের মতো। তো 500 পেজের একটা বই থেকে কোশ্চেন গুলো আসবে, সবকিছু এখান থেকে আসবে। তাহলে এটা এক্সামটা কি সহজ? এক্সাম যদি এত সহজ হতো, তাহলে তো আর ওয়ার্ল্ডের 3 নাম্বার সার্টিফিকেশন, টপ 3-র মধ্যে এই সার্টিফিকেশনটা থাকতো না। ডেফিনেটলি সহজ, বাট আপনাকে ওই প্রসেসটা কিভাবে পড়তে হবে সেই স্ট্র্যাটেজিটা আপনাকে দেখতে হবে। আমি ম্যানুয়ালটা কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। তাহলে এখানে এই সিজা রিভিউ ম্যানুয়াল যেটা, সেটা অফিসিয়াল বুক, এইটা তাদের এখানে 5টা চ্যাপ্টার আছে। এবং সেকেন্ড ডকুমেন্টের কথা তারা যেটা বলছে আমাদেরকে ফলো করার জন্য, সেটা বলছে সিজা অফিসিয়াল কোশ্চেন্স আনসার অ্যান্ড এক্সপ্লেনেশন ম্যানুয়াল। দিস ম্যানুয়াল কন্টেইন অল অ্যারাউন্ড 1000 কোশ্চেন। 1000 কোশ্চেন আছে। বাট এই 1000 কোশ্চেন এমনটা না যে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, না। 1000 কোশ্চেনটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে স্যাম্পল বেস কোশ্চেন। এই স্যাম্পল বেসিস কোশ্চেন থেকে আপনি আপনার রিয়েল এক্সামে একটা কোশ্চেনও পাবেন না। বাট আপনার এক্সামে পাশ করার জন্য এই ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো এই ম্যানুয়ালটার একটা বৈশিষ্ট্য হলো একটা কোশ্চেন 4টা অপশন, এবং 4টা অপশন থেকে শুধু একটা অপশনেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র একটা অপশন সিলেক্ট করা যায় সিজা এক্সামের জন্য। তাহলে একটা কোশ্চেনের জন্য 4টা অপশন, একটা কারেক্ট এবং বাকি 3টা ইনকারেক্ট। এই ম্যানুয়ালটাই খুব চমৎকার ভাবে ডিফাইন করা, বলা, ডেসক্রিপশনটা দেওয়া
কেন একটা অপশন কারেক্ট এবং বাকি তিনটা কেন ইনকারেক্ট, এটা সুন্দরভাবে তারা এক্সপ্লেন করছে, সুন্দরভাবে তারা এটা বলছে। তো যখন আপনি একটা কোশ্চেন থেকে আপনি যখন আমি আমি সুবিধা যেগুলো সেগুলো আমি ডিসকাস করবো, হ্যাঁ। ফারদাউস স্যার একটু আমাকে সময় দিবেন, হ্যাঁ, আমি সবকিছু আপনাদের ডিসকাস করতেছি। আপনি যখন একটা কোশ্চেনের পড়াশোনা করতেছেন বা চারটা অপশন সম্পর্কে জানছেন, চারটা এক্সপ্লেনেশন জানছেন, তাহলে 1,000 কোশ্চেনের মধ্যে আপনি কতগুলো এক্সপ্লেনেশন জানছেন? 4,000। আমি বাদ দিলাম এখান থেকে 1,000 টপিক্সই। 3,000 টপিক্স যদি একটা এক্সাম থেকে আপনি জানেন, তাহলে কি আপনার এক্সামে পাশ করার জন্য এটা সুবিধা হয় না? ডেফিনেটলি ইয়েস। অফিসিয়ালি তারা বলে এই দুইটা ম্যাটেরিয়াল যদি আমরা ফলো করি, দ্যাটস এনাফ। এটা আমাদের এক্সাম পাশ করার জন্য এই দুইটা ডকুমেন্টই এনাফ। এই দুইটা ডকুমেন্টের পাশাপাশি অনেকে আবার ফ্লেক্সিবিলিটি করে কি যে এই কোর্সের আনসার রিভিউ ম্যানুয়ালটা না করে অনেকে সফটওয়্যারে প্র্যাকটিস করতে পছন্দ করে। তাদের একটা ভার্সন আছে যেটা সিজার রিভিউ কোশ্চেন আনসার এন্ড এক্সপ্লেনেশন ডেটাবেস। এই ডেটাবেসটাও আমি দেখাবো, আমাদের একটা পারচেস করা আছে ডেটাবেস, যেটা যেটা আপনাদেরকে আমরা প্রোভাইড করি। তো এই তিনটা ডকুমেন্টের মধ্যে যে কোনো দুইটা, ফার্স্ট এবং থার্ড অথবা ফার্স্ট এবং সেকেন্ড, যে কোনো দুইটা ডকুমেন্ট যদি আপনি ফলো করেন, দেন ইসেকা দ্যাটস মিন যারা এই এক্সামটা নিচ্ছে তারা বলছে যে আপনি 100% এখান থেকে কোশ্চেন পাবেন। So, আমরা কি করি, আমরা হিয়ার এন্ড দেয়ার এই রাইটারের ওই বই সেই বই, হ্যাঁ, এক একজন এক একজনের মনের মতো করে এটা লিখতেছে, তো যেটা আসলে ইফেক্টিভ না। যার কারণে আমরা অফিসিয়াল ম্যাটেরিয়ালস আমরা ফলো করার চেষ্টা করব। আমরা বলছিলাম যে আমাদের ডোমেইন, এই 5টা ডোমেইন আছে সিজার ম্যানুয়ালের মধ্যে। এই domain আসলে কি এমন ডোমেইন যে ডোমেইন এক্সট্রা ইনকাম করার সুযোগ দেবে? আপনি অনলাইনে অথবা রিমোট জব করতে পারবেন, আপনি বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করতে পারবেন। এই সম্পর্কে আইসাকা তারা নিজেরাও কিন্তু এটা ডিফাইন করতেছে যে দ্য দ্য সিজার ডিফারেন্সেস। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটররা কিভাবে আসলে অন্যদের থেকে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করছে, সেটা মূলত এখানে ডিসক্রাইব করছে। দেন সার্টিফিকেট ইজ ফর ইউ। এবং ইসাকা তারা খুব ক্লিয়ারলি এটাকে আসলে কি করে যে দুইটা ইয়েতে কাজ করতে চান। নতুন কোনো দ্যাটস মিন আপনি অডিট কমপ্লায়েন্স, ইনফরমেশন সিস্টেমস অডিট, সাইবার সিকিউরিটি অডিট অথবা সিস্টেমস অডিট নিয়ে যদি আপনি কাজ করতে চান, বিজনেস অডিটকে আরো স্মুথ করতে চান, অথবা স্ট্রাইভিং টু গ্রো উইথিন ইউর কারেন্ট অর্গানাইজেশন, দ্যাটস মিন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউর ম্যানেজমেন্ট, আপনি ম্যানেজমেন্টের সাথে কাজ করতে চান, অথবা you want to get promotion, তাহলে আপনি নতুন ক্যারিয়ার অপরচুনিটি সার্টিফিকেট proves your expertise in this work related domain. This is a certification হেল্প করে কিভাবে এর নিজের যে 5টা ডোমেইন যেটা সিজার রিভিউ ম্যানুয়াল বা কোশ্চেন আনসার বুকের মধ্যে আছে, তাদের ফার্স্ট ডোমেইন যেটা, এই ডোমেইনটাকে আমরা বলতেছি যে ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস। দ্যাট মিন আপনি কিভাবে ইনফরমেশন সিস্টেমস এটাকে অডিট করবেন। এখান থেকে আপনি 18% কোশ্চেন পাবেন। হ্যাঁ, 18% কোশ্চেন পাবেন এখান থেকে। সেকেন্ড ডোমেইন যেটা, সেটা বলছে গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি। এই সেকেন্ড ডোমেইন থেকেও আপনি 18% কোশ্চেন পাবেন। এবং
এই ডোমেইন আসলে কি ডিসকাস করা হয়, এখানে গভর্নেন্সের কাজ কি, এখানে ম্যানেজমেন্টের কাজ কি, ইন ডিটেলস আমি দেখাবো, যার কারণে আমি একটু ওভারভিউটা আপনাদেরকে শেয়ার করতেছি। থার্ড নাম্বার ডোমেইন যেটা, এটা বলতেছে যে ইনফরমেশন সিস্টেমস অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। অ্যাকুইজিশনের অর্থ হচ্ছে প্রসেস করা। আপনি একটা অর্গানাইজেশনকে কিভাবে অডিট করবেন, কি কি রিসোর্স আসে, এটা গভর্নিং বডি বলেন। এখানে গভর্নমেন্টের কাজ কি, ম্যানেজমেন্টের কাজ কি, তাদের রোল রেসপন্সিবিলিটিস কি, এখানে একটা অর্গানাইজেশন পরিচালনার জন্য আপনার যে পিপল, প্রসেস এবং তৈরি করতে হবে। যদি পারচেস করেন তাহলে কোন প্রসেস ফলো করতে হবে, যদি ফ্রেম অফ দি স্ট্যান্ডার্ড মেনটেন করে, মানে সুন্দর করে একটা কাঠামো এখানে দেওয়া আছে। দ্যাটস মিন এইটা যখন আপনি জানবেন, এই সার্টিফিকেশনটা কিন্তু এরকম না যে আপনাকে অডিটই করতে হবে। আপনাকে শুধুমাত্র অডিট করতে হবে। অ্যাজ এ অডিটি হিসেবে আপনি যখন অডিটরদেরকে হেল্প করবেন, এজ এ ম্যানেজমেন্ট হিসেবে আপনি কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, সেগুলোও কিন্তু আপনারা এখানে সুন্দর করে বলা আছে। সেই জিনিসগুলো এইখানে সুন্দর করে, হ্যাঁ, বলা আছে আর কি। আমরা যখন এই তিনটা ডোমেইন দেখলাম, আমাদের নেক্সট ডোমেইনকে বলছে ইনফরমেশন সিস্টেমস অপারেশন অ্যান্ড বিজনেস রেজিলিয়েন্স। আপনি যেটা পারচেস করলেন বা ডেভেলপ করলেন, এই জিনিসটাই আসলে আমরা এখন আমাদের অর্গানাইজেশনে কিভাবে অপারেশন, ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে হবে, এবং এটাকে কিভাবে আরো এক্সপ্যান্ড করা যায়, বিজনেসটাকে কিভাবে রেজিলিয়েন্স করা যায়। রেজিলিয়েন্সের অর্থ হচ্ছে ইলাস্টিসিটি, এটা আরো কিভাবে বাড়ানো যায়, সেই জিনিসটা আমরা নাম্বার ডোমেইনে এখানে ডিসকাস করা হয়েছে। এবং সর্বোপরি 5 নাম্বার ডোমেইন যেটা, হ্যাঁ, এই ডোমেইনটাও থেকে 20% কোশ্চেন আসবে। এবং 5 নাম্বার ডোমেইন যেটা বলছি, প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। আপনার অর্গানাইজেশনে যে ইনফরমেশন অ্যাসেট গুলো আছে, সেটা পিপল, প্রসেস, টেকনোলজি, ডেটা, ইনফরমেশন, এইচ অ্যান্ড এভরিথিং, এইটাকে কিভাবে প্রোটেকশন করবেন। প্রোটেকশনের অর্থ হলো আপনি কিভাবে এইটাকে, এই প্রোটেকশনের অর্থ হলো কিভাবে আপনি অর্গানাইজেশনে এই জিনিসগুলোকে, আন অথরাইজ কোনো পিপল এটাকে দেখতে পারবে না, এটাকে মডিফাই করতে পারবে না। ইভেন আমার যখন প্রয়োজন তখন এটা যেন অ্যাভেলেবেল হয়, এইটা ইনশিওর করা, এটাকেই আমরা বলতেছি এখানে সিকিউরিটি ইনশিওর করা। যখন আপনি এই 5টা এরিয়া সম্পর্কে আপনি খুব চমৎকার ভাবে জানবেন, তখন আপনি আপনার অর্গানাইজেশনে ইনপুটটা দিতে পারবেন। দেন আপনি ডে 1-এ যখন ক্লাসটা করবেন, আর যখন আপনার কোর্সটা কমপ্লিট হবে, তখন আপনি যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, তখন ডেফিনেটলি আপনার কথা বলার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। আপনার টার্ম যেগুলো আছে, সেই টার্মগুলো আপনি, মানে ম্যানেজমেন্ট অবাক হবে যে এটা আসলে মানে কি কি পরিমাণে ইনপুট আপনি দিতে পারছেন। সো আপনার অ্যাকসেপ্টেন্সটা ওই লেভেলে আসবে, যার মাধ্যমে আসলে ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইউরসেলফ ফ্রম আদার্স ইন ইউর কারেন্ট অর্গানাইজেশন। আমরা এই যে ডোমেইন গুলো দেখতেছিলাম, ডোমেইন গুলো একটু যদি দেখি, কি বলা আছে এটাকে আমি ডিটেলস ডিসকাস করব, যেহেতু আমাদের একটা টাইম কনস্ট্যান্ট আছে এখানে। আমরা ডোমেইনের ফার্স্ট ডোমেইন বলছি না, ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস। প্রতিটা ডোমেইনের 2টা করে পার্ট, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এ তে ডোমেইন 1-এর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং পার্ট। এখানে প্ল্যানিং পার্টের মধ্যে, মানে পার্ট এ যেটা সেটা কিছুটা থিওরিটিক্যাল, আর পার্ট বি যেটা কিছুটা প্র্যাকটিক্যাল নলেজ, কিছুটা প্র্যাকটিক্যাল আইডিয়া এখানে দেওয়া হয়। যদিও কোনো প্র্যাকটিক্যাল কোর্সেন এক্সামে আসে না, বা হাতে কলমে কোনো কিছু না, থিওরিটিক্যাল বেস কোর্স এটা। আহ, যার কারণে এখানে প্র্যাকটিক্যাল কিছু ফ্লেভার মূলত তারা দেওয়ার চেষ্টা করছে। তো এই যে এখানে দেখেন, এখানে যেমন এখানে প্রথমে যেটা ডিসকাস করছে সেটা বলতেছে যে একটা ইনফরমেশন সিস্টেমস এর অডিটের স্ট্যান্ডার্ড, গাইডলাইন, কোড অফ ইথিক্স কি হবে,
বিজনেসের টাইপস কি হবে, হ্যাঁ, রিস্ক বেস অডিট প্ল্যানিং কিভাবে করতে হয়, হ্যাঁ, এইগুলো নিয়ে। আর পার্ট বি যেটা আমরা টেকনিক্যাল বলতেছি, যেন এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, কিভাবে টেস্টিং করবেন, কিভাবে স্যাম্পল গুলো কালেক্ট করবেন, কিভাবে আপনি একটা এভিডেন্স গুলো কালেক্ট করবেন, রিপোর্ট কিভাবে লিখবেন, কিছুটা প্র্যাকটিক্যাল নলেজটা মূলত এখানে শেয়ার করা হয়। আমি আপনাদেরকে বলছিলাম যে এই সার্টিফিকেশনটা বোথ আইটি অ্যাজ ওয়েল এজ বিজনেস পিপলদের জন্য। এটা যদি আপনি প্রিভিয়াস স্লাইডে একটু দেখেন, দেখেন এখানে প্রথম চ্যাপ্টার যেটা প্রথম যেটা আছে, হ্যাঁ, প্রথমটার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কি, ডেফিনেটলি এটা বিজনেস সাপোর্টেড ইনফরমেশন সিস্টেমস অডিট। সো আপনি কিভাবে অডিট করবেন, কিভাবে ডেটা কালেক্ট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ রিলেটেড টু দ্য বিজনেস থিংস। বিজনেস পিপলরা ইজিলি এটা কভার করতে পারে। এখানে গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি, দিস ইজ অলসো সেম অ্যাজ দ্য ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ, এটা চিন্তা করি। হ্যাঁ, এইখানে টেকনিক্যাল কি কি আছে, যেমন এখানে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট, তারপরে এখানে ইনফরমেশন সিস্টেমস কে অপারেশন করবেন কিভাবে ততটুকু, আবার ইনফরমেশন সিস্টেমস কে কিভাবে ডেভেলপ করবেন, বাট কিভাবে পারচেস করবেন ইটস রিলেটেড টু দা বিজনেস অ্যাসপেক্ট। সো এখানেই আসলে আমরা বলতে পারি 50% বিজনেস ফ্লেভার, 50% আইটি ফ্লেভার। বাট এই আইটি যেটা, এটা কোর আইটি না। একটা কম্পিউটার অপারেট হচ্ছে, একটা সফটওয়্যার চলতেছে, এই সফটওয়্যারে আসলে আপনি যদি অপারেশন গুলো করতে পারেন দেন ইউ ক্যান ডু দিস সার্টিফিকেশন। এটা এরকম না যে আপনাকে কোর ডিটেলস লেভেলে জানতে হবে, কোডিং লেভেলে জানতে হবে, নট নেসেসারি। এখন যদি আপনি বলেন তাহলে এগুলো কিভাবে দেখবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে উই ক্যান হায়ার দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমরা অডিটের ক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ি, তখন আমরা আবার কি করি, আমরা ওই ধরনের এক্সপার্টকে আমরা হায়ার করি। আমরা মোটামুটি আমরা এই যে ডোমেইন গুলো দেখলাম, এখন আমরা যদি একটু দেখি যে এই exam এ আসলে কোশ্চেন গুলো কেমন আসে, হ্যাঁ, কোশ্চেনটাও আপনাদের সবার জন্য আমি দেখতে চাই কোন স্যার সবার আগে আনসার দেন। হ্যাঁ, Just আপনাদের জন্য 1 মিনিট সময় দেব। 1 মিনিটের মধ্যে আপনাদেরকে এই কোশ্চেন আনসার দিতে হবে। সো স্টার্ট। সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা, চ্যাট বক্সে আনসার দিলেই হবে। ওকে, গ্রেট, গ্রেট। অনেকেই আনসার দেওয়া শুরু করছেন অলরেডি। ওকে, চমৎকার, চমৎকার। তো একটু চিন্তা করতে হবে কিন্তু, হ্যাঁ। ইজ আনসার নয়ন স্যার, থ্যাংক ইউ। সাজেদুল কবির স্যার, সাইফুদ্দিন খান স্যার, ইসনাত স্যার, ওকে, গ্রেট। হ্যাঁ, আমরা কিছু আনসার পাইলাম। বাই দিস টাইম আপনারা যদি কেউ কন্ট্রিবিউট করতে আনসার দিতে চান দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানুর রহমান স্যার, সি আনসার। সো আমরা দুইটা অপশন পেলাম, এ এবং সি। একজন স্যার শুধুমাত্র সি দিয়েছেন, বাকি স্যার এ দিয়েছেন। ওয়ান্ডারফুল। আমরা আসলে এটা একটু দেখি, হ্যাঁ। আমরা এই কোশ্চেনটা রাখার মেন রিজন যেটা, সেটা হলো আমরা কোশ্চেন আনসার বুকটা আসলে যেভাবে স্টাডি করতে হবে, ওইটা আসলে একটু দেখানোর জন্য মূলত এই অপশনটা আপনাদের জন্য রেখেছি। তো এইখানে দেখেন, আমরা যদি প্রথমেই বলি, প্রথম আপনাদের কাজটা হলো কোশ্চেনটা ভালোভাবে পড়া। এবং যখন আপনি কোশ্চেনটা পড়বেন, আপনি কিছু কিওয়ার্ড মার্ক করবেন, মেন মেন কিওয়ার্ড গুলো মার্ক করবেন, তারপরে অপশন গুলো পড়বেন। তো 1 নম্বরে হচ্ছে আপনি কোশ্চেনটা থরলি পড়বেন এবং কিওয়ার্ড গুলো মার্ক করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে যে অপশন 4টা দেওয়া আছে, 4টা অপশন আপনি দেখবেন। নাম্বার 3 হলো আপনি এই যেগুলো কিওয়ার্ড গুলো মার্ক করছিলেন,
ওই কিওয়ার্ড গুলো দেখে তারপরে আপনি আনসার গুলো দিয়ে দিবেন। কারণ কোশ্চেন পড়ার পরে অপশন পড়লাম, অপশন পড়ার পরে আসলে কোশ্চেনে কি বলছিল এটা আমরা অনেকেই ভুলে যাই, এবং এক্সাম রুমে একটা প্রেশার থাকে যার ফলে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি। তো আসেন না আমরা এই কাজটা একটু করি। এখানে বলছে an organization perform a daily backup of critical data and software files। ডেইলি ব্যাকআপ রাখতেছে ক্রিটিক্যাল ডেটা এবং সফটওয়্যার ফাইলগুলোর, এবং ওইটা স্টোর করতেছে, স্টোরস ব্যাকআপ মিডিয়া অ্যাট অফসাইট লোকেশন। অফসাইট লোকেশনে আবার ও ব্যাকআপটা রেখে দিচ্ছে। অফসাইট বলতে কি, ও হয়তো ব্যাকআপ রাখছে ওর অফিসে, পাশের কোনো অফিসে ওই ব্যাকআপটা রাখছে, দিস ইজ দ্য অফসাইট লোকেশন। থার্ড নম্বরে বলতেছে যে দ্য ব্যাকআপ মিডিয়া আর ইউজ টু রেস্টোর দ্য ফাইলস ইন কেস অফ ডিস্ট্রাকশন। যদি কোনো বিপদজনক কোনো কিছু ঘটে, কোনো ডিস্ট্রাকশন হয়, তাহলে যে ব্যাকআপটা রাখছিল অফসাইটে ওইটাকে তারা রিস্টোর করবে। কেন? রিস্টোর করে তারা বিজনেসটাকে কন্টিনিউ করবে। আপনি যদি দেখা যায় আপনার কম্পিউটারের কোনো ফাইল মিসিং হয় অথবা কোনো একটা ফোল্ডার মিসিং হয়, আপনার পেন ড্রাইভে বা সিডিতে যেটা থাকবে সেটা আপনি আবার কি করবেন, আবার তো কম্পিউটারে নিবেন, নিয়ে তো আপনি কাজ করবেন, তাই না? এইটাকেই বলতেছে এই জায়গাটায়। তো এই ঘটনাটা আসলে কি ঘটনা, এটা এটা কিসের এক্সাম্পল? প্রথমে অপশন যেটা বলছে সেটা হচ্ছে প্রিভেন্টিভ কন্ট্রোল। প্রিভেন্টিভ কন্ট্রোল কি? প্রিভেন্টিভ কন্ট্রোল হলো কোনো কিছুকে প্রিভেন্ট করে, আনঅথরাইজ কোনো কাজ করাকে প্রিভেন্ট করে। যেমন আপনি আপনার অফিসের সামনে একজন সিকিউরিটি গার্ড বসায় রাখেন, কেন? আনঅথরাইজ কোনো সন্ত্রাসী বা এরকম ধরনের কোনো পিপল যেন আপনার অর্গানাইজেশন না আসতে পারে, সে প্রোটেক্ট করবে। আপনি যে এই ব্যাকআপটা রাখলেন, এই ব্যাকআপটা কি আসলে আপনার এই ডিসরাপশনটাকে প্রোটেক্ট করতে পারবে? যে দুর্ঘটনাটা ঘটছে, এই দুর্ঘটনাকে প্রোটেক্ট করতে পারবে কেউ? একজন বলতে পারবেন? যারা আনসার দিছেন, এটা কি protect করতে পারবে? আপনি ব্যাকআপ রাখছেন, ইটস ফাইন। প্রিভেন্টিভ কন্ট্রোল, আপনি সিকিউরিটি, এটা প্রিভেন্টিভ কন্ট্রোল। কিন্তু যদি সিকিউরিটি গার্ড কেউ ফাঁকি দিয়ে আপনার অফিসের মধ্যে আসে এবং কোনো কিছু যদি ডিস্ট্রয় করে দেয়, যেমন আমাদের সিসিটিভি বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। সিস্টেমের মধ্যে ঢুকে যায়, সিস্টেমে কোনো কিছু যদি ডিলিট করে দেয় তাহলে ওইটা আমরা ডিটেক্ট করি, ফাইন্ড আউট করি। দেন ফাইন্ড আউট করে কি আপনি বসে থাকবেন? আপনার অফিসে একটা দুর্ঘটনা ঘটছে, এর পরের দিনে তো কাস্টমার আসবে, পরেক্ষণেই তো কাস্টমার আসবে, সো আপনাকে আবার বিজনেসটা নর্মাল স্টেজে নিয়ে যেতে হবে। আপনাকে নর্মাল স্টেজে নিয়ে যেতে হবে। এই নর্মাল স্টেজে আনার জন্য আসলে আমরা কি করি? আমরা আমাদের যে ব্যাকআপ থাকে প্রিভিয়াস কপি, ওইটা রিস্টোর করি, যেন আমরা আবার নর্মাল স্টেজে আসতে পারি, যেটাকে আমরা বলতেছি কারেক্ট। ম্যানেজমেন্ট কন্ট্রোলটা মূলত এটাও কন্ট্রোল মিলেই ম্যানেজমেন্ট কন্ট্রোলটা। আপনি একটা সিকিউরিটি পলিসি তৈরি করছেন, এটা প্রিভেন্টিভ কন্ট্রোল। এই সিকিউরিটি পলিসিটা ডিটেকটিভ কন্ট্রোলও হইতে পারে, যে আসলে হাউ টু ডিটেক্ট দ্য এভিডেন্স, হাউ টু ডিটেক্ট দ্য অ্যাবনর্মাল থিংস, আপনি সেটাও করতে পারেন। আবার কিভাবে আপনি এই ফোল্ডার ফাইল অথবা ব্যাকআপটা রিস্টোর করবেন, সে ইনস্ট্রাকশনও হয়তো সেখানে দেওয়া আছে। সো ম্যানেজমেন্ট কন্ট্রোল এটা তিনটাকেই কভার করে। হ্যাঁ, তো একজন স্যার লিখছেন যে ফিজিক্যাল কন্ট্রোল, ডেফিনেটলি সিকিউরিটি গার্ড ক্যান মেক শিওর ফিজিক্যাল কন্ট্রোল। এটা হচ্ছে ফিজিক্যাল প্রিভেন্টিভ কন্ট্রোল।
ফিজিক্যাল প্রিভেন্টিভ কন্ট্রোল, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, এটা লজিক্যাল প্রিভেন্টিভ কন্ট্রোল। ওইটা আবার একটা কন্ট্রোলের ম্যাট্রিক্সও আছে। তো এখন আমরা এই যে থিঙ্কিংটা করলাম, তার মানে আমি কোশ্চেনের অপশন গুলো পড়লাম। এখন যদি আমি দেখি, ডেইলি ব্যাকআপ রাখা হচ্ছে, ক্রিটিক্যাল ডেটার অফসাইটে রাখা হচ্ছে, এবং যদি কোনো ডিসরাপশন হয় এই ব্যাকআপটা রিস্টোর করে সে তার বিজনেসটাকে কন্টিনিউ করবে। এটা কোন ধরনের, মানে কিসের এক্সাম্পল? এটা প্রিভেন্টিভ, ম্যানেজমেন্ট, কারেক্টিভ না ডিটেকটিভ? এখন কি একটু আনসার দিবেন, আনসারটা কি হতে পারে, বা আপনাদের থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে কিনা? জাস্ট ফিউ সেকেন্ড টেক্সট করতে পারেন। এখন একটু যদি সম্ভব হয় আনসার দিতে পারেন। বেস্ট আনসারটা দেন, হ্যাঁ। ম্যানেজমেন্ট কন্ট্রোল আমি বলছি সবগুলোর সাথে মিলাই থাকে, বাট এখানে কিন্তু মানে লাস্টের অপশনটা ইয়ে করছে, হ্যাঁ, রিস্টোর করার কথা বলছে, বিজনেসটাকে কন্টিনিউ করার কথা বলছে। তো আমরা, হ্যাঁ, গ্রেট, হ্যাঁ, নয়ন স্যার, তৌহিদ স্যার, ওয়ান্ডারফুল। আমরা এখন আসলে আহ, এই বিষয়টা আসলে আমরা এখন একটু ডিটেলস দেখতে চাই। আমরা বলছিলাম সিজা কোশ্চেন আনসার ম্যানুয়ালটা একটা এক্সেপশন গাইড, যেটা আপনার, যেখান থেকে কোনো কোশ্চেন আপনি এক্সামে পাবেন না সরাসরি, বাট আপনাকে এক্সামে হেল্প করবে। সেই ম্যানুয়ালটা ঠিক এইভাবেই ডিসক্রাইব করা, হ্যাঁ, এইভাবেই তারা বলছে যে কেন সি কারেক্ট এবং কেন এ, বি এবং ডি ইনকারেক্ট, সেই এক্সপ্লেনেশনটা তারা এখানে প্রোভাইড করছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা সি আনসার দিয়েছেন, তাদের জন্য সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমরা দুইটা জিনিস দেখে ফেললাম, হ্যাঁ, কোশ্চেন আনসারটা দেখলাম এবং পাশাপাশি আমরা সিজার রিভিউ ম্যানুয়ালের কিছু কন্টেন্টও দেখলাম। এখন আমরা একটু ওই যে ডকুমেন্ট দুইটার কথা বারবার বলতেছি, ওইটা আমরা একটু আপনাদেরকে দেখাইতে চাই, হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট, যেটা সিজার রিভিউ ম্যানুয়াল 28 এডিশন, যেটা এটা মূলত লেটেস্ট এডিশন, 28তম এডিশনটা। এই এডিশনটা এত চমৎকার একটা বই যে আপনি এই 500 পেজের ইন্ট্রোডাকশন বা গ্লোসারি এগুলো বাদ দিলে ওয়াল অ্যারাউন্ড 500 পেজেস এখানে। এটা এত চমৎকার একটা ডকুমেন্ট, তার মধ্যে আসলে A to Z, আইটি বলেন, বিজনেস বলেন, অসংখ্য জিনিস এখানে কাভার করছে সিস্টেমস অডিটের জন্য। এবং এখানে আমরা যেমন প্ল্যানিং এর মধ্যে বলছিলাম, এটা এত চমৎকার করে লেখা, যেহেতু আমরা বলছি সিজা এক্সামের জন্য বাইবেল, সো আপনাকে ওইভাবে ট্রিট করে কিন্তু পড়তে হবে। এখানে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে। যেমন দেখেন, ইন্ট্রোডাকশনের মধ্যে বলছে একটা অর্গানাইজেশন যদি অডিট করে কিভাবে বেনিফিটেড হবে, অথবা অডিট একটা অর্গানাইজেশনকে কিভাবে বেনিফিটেড। এখানে চারটা কারণ বলছে যে যদি আপনি অডিট করান তাহলে অর্গানাইজেশনের অপারেশন গুলো ইফেক্টিভ হচ্ছে কিনা এটা জানা যায়। ইফেক্টিভ বলতে কি, ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে সেভাবে হচ্ছে কিনা, এইটা এইটা বোঝা যায়। সেকেন্ড অপশন বলছে অ্যাফ্রিম, মানে নিশ্চিত করা, অ্যাফ্রিম ইটস কমপ্লায়েন্স উইথ ভেরিয়াস রেগুলেশন। একটা অর্গানাইজেশন পরিচালনার জন্য যে তার রেগুলেটরি বডি আছে, যেমন ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্সের জন্য ইদ্রা, অথবা বিটিআরসি হলো টেলিকমের জন্য, এই রেগুলেটরি বডি কান্ট্রির রুলস রেগুলেশন গুলো মেনটেন করতেছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায় অডিটের মাধ্যমে। থার্ড নম্বরে বলছে আপনি একটা সফটওয়্যার যে কিনলেন, কনফার্ম দ্যাট দ্য বিজনেস ইজ ফাংশন ওয়েল। আপনি যে সফটওয়্যার বা সিস্টেমটা নিলেন, এটার কারণে আসলে আপনার বিজনেসটা কি ঠিকঠাক মতো চলতেছে, আপনার এমপ্লয় কি হ্যাপি, কাস্টমাররা কি স্যাটিসফাই, এটা কনফার্ম হওয়া যায় অডিটের মাধ্যমে। এবং ফাইনাল 4 নম্বর বলছে প্রিপেয়ার টু মিট পোটেনশিয়াল চ্যালেঞ্জ। একটা অর্গানাইজেশন পরিচালনা করার জন্য আইটি বেস সিস্টেম যখন থাকে, বিভিন্ন থ্রেট অ্যাটাক এইগুলো থাকে, সো এগুলোকে প্রোটেকশন করার মতো অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল কি আছে, কন্ট্রোলের
যেগুলো আছে এগুলো কি এখানে কি আরো অন্য কোনো কিছু করা যায়, এই জিনিসগুলো মূলত অডিট করলে বোঝা যায়। তাহলে চারটা জিনিস, এই চারটা জিনিস এইভাবে আমাদের টোটাল ম্যানুয়ালটা হচ্ছে এইভাবে মার্কিং করা। যেহেতু এখান থেকেই কোশ্চেন আসবে, আমরা আমাদের মেন্টরশিপের সময় কখনোই আসলে কোনো নট এ সিঙ্গেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা ডিসকাস করি। কারণ এই এই ডকুমেন্টটাই আপনাকে পড়তে হবে, এবং আপনি যখন ভালোভাবে পড়তে পারবেন তখন এইটা অ্যাজ এ এক্সপার্ট অডিটর হিসেবে জানার জন্য আপনার যে ধরনের নলেজ প্রয়োজন, ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম ইয়ার। তাহলে এই ম্যানুয়ালটা, হ্যাঁ, এই ম্যানুয়ালটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ড বিষয় যেটা, সেটা আমরা বলছিলাম যে কোশ্চেন আনসার, হ্যাঁ, কোশ্চেন আনসার ম্যানুয়াল যেটা, হ্যাঁ, এই যে কোশ্চেন আনসারের জন্য দেখেন এখানে কিছু মানে তারা টার্ম বলে দেয়, হ্যাঁ, মেন মেন কিউ পয়েন্ট, যেমন এখানে প্রাইমারি, তারপরে বেস্ট, ফার্স্ট, মোস্ট, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনই মূলত এইরকম ধরনের কোশ্চেন আসে। Which of the following is the best option? Which of the following is the most appropriate option? Like that. এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য দেখেন এখানে চারটা করে অপশন, এবং এই চারটা অপশনের মধ্যে একটা কারেক্ট, বাকি তিনটা ইনকারেক্ট। সো কেন বি কারেক্ট এবং কেন এ সি ডি ইনকারেক্ট, এই এক্সপ্লেনেশনটাও এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা ডকুমেন্ট মূলত আমরা ফলো করি। আমরা আহ, আমরা এই এক্সপ্লেনেশনে আমরা আর যেতে চাচ্ছি না। ডোমেইন টু যেটা, হ্যাঁ, তারপরে এখানে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন রাখছিলাম, যেহেতু আমরা খুব বেশি করবো না, আমরা একবারে সেকেন্ড পার্টে আমরা 2-1 মিনিটের মধ্যে আমি আমার অংশটা আমি ক্লোজ করতে চাই। আমরা এক্সাম ডিটেলস সম্পর্কে একটু জানতে চাই। যদি আপনি এক্সাম দিতে চান, সিজা এক্সাম, তাহলে আপনি মেম্বারশিপ নিয়েও এক্সাম দিতে পারেন, মেম্বারশিপ ছাড়াও আপনি এক্সাম দিতে পারেন। তো মেম্বারশিপ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে ইসাকাকে $165। $165 আপনি পেমেন্ট দিলেন, ওকে ফাইন। সো আসলে কেন $165 দিবেন, কি সুবিধা পাবেন? অনেক সুবিধা, হ্যাঁ। সেটা ইসাকার এজ এ ডিরেক্টর মেম্বারশিপ হিসেবে বলবো, আপনি ইসাকার ওয়েবসাইটে isaka.org, এখানে যে আপনি টোটালটা দেখতে পারবেন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, এটা হচ্ছে বেস্ট অপশন বা বেস্ট সুবিধা যেটা, সেটা হলো আপনি একটা ইন্টারন্যাশনাল এরকম একটা কমিউনিটি পাচ্ছেন, একটা রয়্যাল ক্লাস কমিউনিটি। আপনি ফ্রি অনেকগুলো সেশন, অনেকগুলো ডকুমেন্ট, অনেকগুলো লেকচার, এগুলো আপনি ফ্রি অফ কস্টে পাবেন। এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, ডকুমেন্টারিরা খুব বেশি প্রয়োজন। ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি। সো আপনি যেখানেই যান না কেন, ইউ ইউ ইজিলি ক্যান ট্রেস দেম, এবং আপনাকে তারা হেল্প করার জন্য আসলে সারা বিশ্বের প্রফেশনালরা এখানে থাকে। তো যখন আপনি $165 দিয়ে মেম্বারশিপ নেবেন, এরপরে যদি আপনি চিন্তা করেন আপনি সিজা এক্সাম দেবেন, তাহলে আপনার খরচ হবে $575। তাহলে টোটাল কত খরচ হচ্ছে? 165 প্লাস 575 ইকুয়াল টু $740 খরচ হচ্ছে। আবার আপনি মেম্বারশিপ ছাড়াও আপনি এক্সামটা দিতে পারেন। তো মেম্বারশিপ ছাড়া এক্সাম দিতে গেলে আপনার খরচ হবে $760। আলটিমেটলি আপনি আগে থেকে যদি মেম্বারশিপটা নেন, তাহলে আপনি $20 ডিসকাউন্ট পাবেন। আর মেম্বারশিপ যদি না নেন, তাহলে আপনাকে $20 বেশি খরচ হবে। এই মেম্বারশিপ অথবা এক্সামে রেজিস্ট্রেশন করলে এর মেয়াদটা থাকে মূলত 1 বছর, 12 মাস, 365 দিন। এই 365 দিনের মধ্যে যে কোনো দিনে যে কোনো সময় আপনি এক্সাম দিতে পারেন। আপনি আজকে রেজিস্ট্রেশন করলেন, আপনি 1 বছর পরে পরীক্ষা দেবেন, বা 1 বছরের মধ্যে পরীক্ষা দেবেন, পসিবল। আর এই পরীক্ষাটা হয় মূলত 4 ঘন্টার একটা পরীক্ষা হয়। 4 ঘন্টা, 4 ঘন্টা পরীক্ষা। 4 ঘন্টা পরীক্ষার কোশ্চেন থাকে মানে 150টা এমসিকিউ কোশ্চেন, শুধু একটা অপশন কিন্তু সিলেক্ট করতে হয়, হ্যাঁ, চারটার মধ্যে একটা, মাল্টিপল নাই। মার্ক থাকে 800, পাস করার জন্য আপনার মার্ক পাওয়া লাগে 450। তো অ্যারাউন্ড 57% মার্ক পাইলে আপনি পাস করতে পারবেন। যে কোনো দিনে আপনি এক্সামের শিডিউলটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে এক্সাম সম্পর্কে আমরা একটু দেখলাম। দেন আমরা এখন লাস্টের দিকে চলে আসছি। আমরা যদি এখন দেখি যে আসলে কিভাবে আপনি এই সার্টিফিকেশনটা পেতে পারেন, হ্যাঁ, রোড ম্যাপ যেটা।
প্রথমত আপনাকে একটা রিকোয়ারমেন্ট এখানে আছে, অ্যাটলিস্ট আমরা যেটা বলি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আইটি অডিট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেমস, বিজনেস প্রসেস, যে কোনো এরিয়াতে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে। বাট আপনার যদি এই এক্সপিরিয়েন্সের মধ্যে যদি এরকম হয় যে আপনার প্রফেশনাল কোনো সার্টিফিকেশন আছে অথবা কোনো ডিগ্রি আছে, যেমন সিএ, তারপরে আইসিএবি এর সার্টিফিকেশন গুলো, আইআইবি এর সার্টিফিকেশন গুলো, দেন আপনি 2 ইয়ার্স ওয়েভার পাবেন, মানে 3 ইয়ার্স ইজ এনাফ ফর ইউ। এটা শুধুমাত্র আপনার ক্রাইটেরিয়া, যোগ্যতার জন্য, না আদার্স কিছু না। তারপর সেকেন্ড অপশন হচ্ছে স্টাডিং ফর দ্য এক্সাম। এই যে অফিসিয়াল ম্যাটেরিয়ালস গুলো আপনাকে পড়তে হবে, এবং আমি সব সময় বলি সিজার রিভিউ ম্যানুয়ালটা অ্যাটলিস্ট 2 টাইমস আপনি বুঝে পড়বেন। থার্ড নাম্বার স্টেপ যেটা, সেটা বলছে রেজিস্ট্রেশন ফর সিজা এক্সাম। এটা আমি বলি আর্লি রেজিস্ট্রেশন করেন, তাহলে হয় কি আপনার পড়ার প্রতি আগ্রহটা থাকে, আপনার সিকুয়েন্সটা আপনি মেনটেন করতে পারবেন। এবং আপনাকে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস উইথ স্যাম্পল কোশ্চেন। আমি এটা সিজা এক্সামের জন্য মূলত 3,000 ভ্যালিড কোশ্চেন আপনি যদি প্র্যাকটিস করেন, ইজিলি ইউ ক্যান পাস ইন ইউর এক্সাম। যদিও এখান থেকে কোনো কোশ্চেন না করবেন, সেটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি। তাহলে 4 নাম্বার গুলো, 5 নাম্বার বলছে গেট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভেরিফাইড। আপনি যখন পরীক্ষায় পাশ করলেন তখন আপনার এক্সপিরিয়েন্সটা এখানে ভেরিফাই করবে, এজ এ ডিরেক্টর মেম্বারশিপ হিসেবে হয়তো আমার কাছে আসবে। হ্যাঁ, এটা আমি ভেরিফাই করে দিলাম। দেন অ্যাগ্রি টু ফলো প্রফেশনাল এথিক্স। আপনি যখন আসলে প্রফেশনাল কাজ করবেন, এই যে আমরা বললাম ইসাকা ঢাকা চ্যাপ্টার, হ্যাঁ, তারা কিন্তু আপনাকে মনিটরিং করবে যে আপনি তাদের কোড অফ ইথিক্স মেনটেন করে ভ্যালিড ওয়েতে অডিটটা করতেছেন কিনা। তারপরে বলছে মেনটেন ইওর সার্টিফিকেশন কমপ্লিট সিপি আওয়ার্স। এখন অনেকে বলে যে তাহলে কি আমাকে 1 বছর পরে আবার পরীক্ষা দিতে হবে বা 3 বছর পরে আবার রিসার্টিফিকেশন করতেছে? নো, আপনি জাস্ট কমিউনিটির সাথে থাকবেন, কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশনে আপনি নিজেকে ডেভেলপ করবেন, এরকম 3 বছরে মাত্র 120 সিপি পয়েন্ট এ করবেন, অটোমেটিক্যালি আপনার সার্টিফিকেট রিনিউ হয়ে যাবে, রিসার্টিফিকেশন এখানে প্রয়োজন নেই। আর পাস দ্য এক্সাম, হ্যাঁ, আপনি এইখানে এই যে 450 পাইলেই 800-র মধ্যে আপনি পাস করতে পারবেন, 57% মার্ক পাইলে পাস করতে পারবেন। তাহলে এইটা গেল এক্সাম সম্পর্কে। হ্যাঁ, এরপরে হচ্ছে লাস্টে আমি যেটা বলবো যে ইউ হ্যাভ টু আর্ন হাউ টু ম্যানেজ ইউর এক্সাম টাইম। কারণ এখানে কিছু সিনারিও বেস কোশ্চেন থাকতে পারে, কিছু ছোট কোশ্চেন থাকবে, কিছু বড় কোশ্চেন থাকবে, বাট এক্সাম প্রেসারে আপনাকে মনে রাখতে হবে যে ইউ উইল গেট ওনলি 96 সেকেন্ড পার কোশ্চেন। সো এইটা প্রিপেয়ার করার জন্যই মূলত আমরা আপনাদের সাথে কাজ করি। সো দিস আর অল অ্যাবাউট ফ্রম মাই সাইড। আমি জানি আপনাদের মধ্যে অনেক কোশ্চেন আছে, একজন স্যার অলরেডি কিছু কোশ্চেনের লিস্টও পাঠাইছে। সো ওগুলো আমরা আনসার দেবো। আপনারা যদি আপনাদের কোশ্চেন গুলো আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক দ্য কোশ্চেন। আপনি আনমিউট হয়ে যান, আমাকে একটু কোশ্চেন করেন প্লিজ। হ্যালো, জি আসসালামু জি আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আমি অবশ্য বেশ কিছু কোশ্চেন করেছি। আর এটার পাশাপাশি হচ্ছে আসলে কে করতে পারবে কে করতে পারবে না, কি কোয়ালিফিকেশন থাকতে হবে কি থাকতে হবে না, বেসিক ক্রাইটেরিয়া কি, এগুলো আপনি অনেক কিছু বলছেন। এখন আমার কোশ্চেন্স যেগুলো করেছি এটা তো আমাকে বলবেনই। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ আমি 165 US ডলার দিয়ে ধরেন 1 বছর মেম্বারশিপে রেজিস্ট্রেশন করলাম। কোনো কারণে মানে ফুল প্রিপারেশন নেওয়ার পরেও ধরেন ফার্স্ট টাইম কোনো কারণে পাশ করতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে ধরেন সেকেন্ড সেশনে আমি যদি বসতে চাই, তাহলে আমাকে আহ আমি কি, যেহেতু আমি মেম্বার হিসেবে আছি, তাহলে সেক্ষেত্রে কি আমি ওই 500 সামথিং US ডলার দিয়ে আমি সেকেন্ড অ্যাটেম্প নিতে পারবো কি? এটা একটা জি বিষয়। জি স্যার, আপনার মেম্বারশিপ যেটা, এটা কোনো প্রবলেম না। আপনি সার্টিফিকেশন না নিলেও আপনার মেম্বারশিপটা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে আর নতুন করে $165 আর পে করতে হবে না। হ্যাঁ, এই একটা বিষয়। আর একটা বিষয় বললেন স্যার, যেটা যে আপনি তো অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করছেন, অল অ্যারাউন্ড 90,000, তাই না?
$740 কম নয়, যে বাংলাদেশি হিসেবে হুম ডেফিনেটলি আমাদের কাছে বড়। সো আমরা যেটা করি যে আপনি এক্সামে বসার আগ দিয়ে যেন আপনি কনফার্ম করতে পারেন যে আপনি আসলে পরীক্ষায় পাশ করবেন। হুম। না, বিষয়টা সেটা হলো সেটা কিভাবে। সেটার সেটার হ্যাঁ, জন্য আপনাদের দিক থেকে কি ধরনের পরামর্শ আসতে পারে? যেমন অনেকেই দেখা হ্যাঁ, যায় সেটা হয়তো আপনার মক হ্যাঁ এক্সামের এটা বিষয় থাকতে পারে। হ্যাঁ স্যার, এগুলো হচ্ছে ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলি যে এটা হচ্ছে মেন্টরশিপ আনটিল সাকসেস পর্যন্ত। আমাদের উইকলি মিনিমাম 2টা করে ক্লাস হয়, একটা ব্যাচের জন্য 2টা ক্লাস, রোববার এবং বুধবার। তো এইটা আপনি রেজিস্ট্রেশন করার পরে আনটিল সাকসেস পর্যন্ত আপনি আমাদের সাথে থাকতে পারবেন, যে কোনো সময় যে কোনো ব্যাচে যে কোনো ভাবে আপনি ক্লাস করতে পারবেন। অনলাইনে ক্লাসগুলো হয়, অল্প অল্প করে আমরা ক্লাসগুলো করাই, এবং প্রতিটা ক্লাসের পরে ক্লাসের মধ্যে আমরা কোশ্চেন আনসার এই যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করাই প্রত্যেকটা সেশনে। এবং একটা সেশন শেষ হওয়ার পরে আমরা আবার ছোট আকারে একটা মক টেস্ট নেই, হ্যাঁ? সেটা হচ্ছে আমরা এই যে গুগল ফর্মের মাধ্যমে আমরা এক্সামটা নিই। এবং যখন আমাদের একটা চ্যাপ্টার বা একটা ডোমেইন শেষ হয়ে যায়, তখন আমরা যেটা করি ওই ডোমেইনের উপরে, আপনি যেটা বললেন স্যার যে মক টেস্ট, যেটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা একদম ফুল লেন্থে 150টা কোশ্চেন সমৃদ্ধ শুধু ওই একটা চ্যাপ্টার উপরে আমরা পরীক্ষা নিই। কোশ্চেনগুলো আমাদের এমন ভাবে আমাদের তৈরি করা যে কোশ্চেনগুলো প্রত্যেকটা টপিকসকে যেন টাচ করে। এবং আপনি এই এক্সামটা অ্যাটেম্প করার পরে আপনি আপনার সব কোর্সের গুলো আবার রিভিউ করতে পারবেন। সে আপনি চাচ্ছেন যে আপনার কোনগুলো ভুল হয়েছে সেটা আপনি দেখবেন, আপনার কোনগুলো ভুল হয়েছে সেটা আপনি শুধু দেখতে চান, তাহলে আপনি সেটা দেখতে পারবেন। সে আপনার এটা জমা থাকে রেজাল্ট, হ্যাঁ? আপনি যখন রেজাল্টের এখানে ক্লিক করবেন, তখন আপনি আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যেমন এখানে একটা কোশ্চেন, তো এখানে 4টা রং হয়েছে, হ্যাঁ? কোনগুলো রং হয়েছে আপনি যদি শুধু কারেক্টটা দেখতে চান সেটাও দেখতে পারবেন, আপনি যদি টোটালটা রিভিউ করে দেখতে পারেন সেগুলোও দেখতে পারবেন। এবং এইখানে এইখানে আমরা পাস রাখছি 80%-এ, 80% কারেক্ট রিকোয়ার্ড টু পাস। কিন্তু অরিজিনাল এক্সামে কিন্তু আমি দেখছি 57%, 450 আউট অফ 800, তাই না? তাহলে এখানে 80% রাখছি, কারণ আমি কনফার্ম হইতে চাই যে মেন এক্সামে যেন আপনি আল্লাহর রহমতে পাস করেন। আমি আপনাদেরকে বলছিলাম যে 3000 ভ্যালিড কোশ্চেন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি ইজিলি এক্সামে পাস করতে পারবেন। তো আমি কোশ্চেন আনসার ম্যানুয়াল যেটা আছে সেখানে কত আছে বললাম, 1000 কোশ্চেন। আবার এইখানে আমরা যেরকম আপনাকে বললাম না যে আমরা যে প্র্যাকটিস গুলো করি, ডোমেইন 1 যখন শেষ হলো, ডোমেইন 2 যখন, এইভাবে প্রত্যেকটা ডোমেইনের উপর 5টা ডোমেইনে 5টা এক্সাম, আর আলাদাভাবে ফুল লেন্থে সব কোর্সের উপর ভিত্তি করে আমরা আরো 3টে এক্সাম নেই, মোট 8টা এক্সাম আমাদের এখান থেকে। এবং আমাদের আরেকটা সোর্স আছে, সেখান থেকে আমরা আরো 3টা এক্সাম নেব, তবে সেটা এখন না, জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে কিছু বিষয় আছে ওখানে। তো এই যে আমাদের এই 8টা টেস্ট মানে কি, 1200 কোশ্চেন, 150 করে কোশ্চেন হলে, তাহলে আমার কোশ্চেন আনসারে 1000, এখানে 2200 কোশ্চেন, বাকি থাকে 8800 কোশ্চেন। আমরা আপনাদেরকে একটা সফটওয়্যার প্রোভাইড করব, এবং এই সব সোর্সের কোশ্চেন গুলো কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ? হয়তো এখানে থাকতে পারে যে 5% হয়তো সিমিলারিটিস পেয়ে যেতে পারে। যার এই সফটওয়্যারটা কি হয়, এই সফটওয়্যারটা কোনো ইনস্টল না, জাস্ট আমরা গুগল ড্রাইভে আপনাদেরকে শেয়ার দিই। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি ডোমেইন 5 এর উপরে 5টা কোশ্চেন সলভ করবেন বা 10টা কোশ্চেন। কারণ মেন এক্সাম আমরা যে মক টেস্ট নিই, এখানে কি হয়, 150টা কোশ্চেনই আপনাকে আনসার করা লাগে, তারপরে আপনি রেজাল্ট দেখতে পারবেন। এখন আমাদের মনে হয় কি, 20টা কোশ্চেন যাওয়ার পরে মনে হয় কয়টা হয়েছে একটু ভালো লাগতো, এক্সামটা আমরা পজ করে দিয়ে আমরা আনসার দেখা শুরু করি। আপনি প্রথমে লাঞ্চ করছেন অফিসে, আপনি 5টা কোশ্চেনের সলভ করার টাইম পাচ্ছেন, সো আপনি 5টা কোশ্চেন সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করে আপনি দেখেন জাস্ট আপনার এইভাবে কোশ্চেনটা আসলো, আপনি আনসার গুলো দিয়ে দিলেন। এখানেও কিন্তু আপনার এক্সপ্লেনেশনটা আছে এখানে। আপনি নেক্সট কোশ্চেনে যান, হ্যাঁ, সে নেক্সট কোশ্চেন আনসার দিলাম,
এটা রং কেন রং সেই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। এরকম আমাদের এই ম্যানুয়ালটার মধ্যেও আমাদের প্রায় 1000+ কোশ্চেন আছে। তো এখানেও যদি 1000 কোশ্চেন থাকে, এখানেও ডোমেইন ওয়াইজ আপনি মক দিতে পারবেন। তাহলে এখানেও যদি আমার 1200 কোশ্চেন থাকে, তাহলে সব মিলাই দেখা যাচ্ছে আমার এখানে কোশ্চেন আপনার প্রায় 3600-র মতো কোশ্চেন আমরা এ করি। তো রিপিটেড ছাড়া 3000 কোশ্চেনই আমরা ধরে রাখি। এখন আরেকটা বিষয় হলো, আমরা যখন এই প্র্যাকটিস গুলো করি তখন আমাদের আরেকটা প্রবলেম আমরা আসলে পড়ি। প্রবলেমটা হলো যে আমাদের তো আসলে গ্রুপ না থাকলে না অনেক সময় আমরা এটা কাভার দিতে পারি না। এই জন্য আমরা যেটা করি, প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ। যেমন একটা গ্রেট বিষয় হলো, আমাদের কারেন্ট যে ব্যাচটা চলতেছে এই ব্যাচটা হচ্ছে 52 নাম্বার ব্যাচ। হ্যাঁ, আমাদের এখন যেটা চলতেছে এটা হচ্ছে আপনার 52তম ব্যাচ। যেমন 52তম ব্যাচের আমরা ক্লাস হচ্ছে বুধবারে যে ক্লাসটা করলাম, একটা ডোমেইন শেষ হয়েছে, হ্যাঁ, ডোমেইন 2 এর পরে আমাদের কথা ছিল কি যে ডোমেইন 2 এর পরে এক্সাম দিতে হবে। দেখেন একজন স্যার এক্সাম দিয়েছেন এবং উনি দেখেছেন ওনার পাস। তার মানে আমি কিন্তু পড়াটা দিয়ে পড়াটা আবার ইয়ে করতেছি, আদায় করে নিচ্ছি। এবং কারো যদি কোনো কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি এখানে গ্রুপ ওয়াইজ আমরা এ করি, এবং আমাদের সব মিলাই একটা বড় গ্রুপ আছে এই বছরে যারা রেজিস্ট্রেশন করছে 2025-এ। তাদের জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের আগে আমরা ক্লাসের লিঙ্কটা আমরা এখানে শেয়ার করি প্রত্যেকটা ক্লাসের। কারো যদি কোনো গ্যাপ থাকে, কোনো ক্লাস মিস থাকে, তাহলে ইভেন তারা চাইলে রিপিটেড ক্লাসগুলো এখানে করবে। এইখানে আপনি দেখবেন এখানে আমাদের মানে এই বছরের জন্য যেহেতু আমরা বলছি আমাদের মেম্বার সংখ্যা এই বছরে রেজিস্ট্রেশন করে 153 জন, অল অ্যারাউন্ড 150 জন। আমি অ্যাডমিন ছাড়া 151 জন এখানে এনলিস্টেড করা আছেন এনারা এখানে। তো এই গ্রুপে আবার আরেকটা কাজ হয় কি যে কোনো কোশ্চেন আপনি আটকে গেলেন, সাথে সাথে এখানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করার সুযোগ থাকে। কিভাবে? যে একজন একটা কোশ্চেন দিচ্ছে, সে মনে করেন ইনি একটা কোশ্চেন দিচ্ছে, এলপি বলতে আমাদের এখানে রেজিস্ট্রেশন করা যারা, হ্যাঁ, বিভিন্ন ইয়ে করা যেগুলো, এনারা কোশ্চেন দিচ্ছেন, কোশ্চেন দেওয়ার পরে অন্যরা আনসার দিচ্ছে, আনসার দেওয়ার পরে দুই একজন আবার এক্সপ্লেনেশন দিচ্ছে। এটা নিয়ে অনেক সময় আবার ডিবেট হচ্ছে। এই যে আপনার একটা ব্রেন স্টর্মিং করা, হ্যাঁ, এবং এই গ্রুপটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রুপ। ইন্টারনাল গ্রুপে তো আপনি প্র্যাকটিস করতে পারতেছেন, প্লাস ইন্টারন্যাশনাল গ্রুপে আপনি যখন যাবেন, এখানে ইন্টারন্যাশনাল অত এই নয় যে আমি সবাইকে এখানে রাখি। দোজ হু আর ইন্টারেস্টেড টু জয়েন ইন সিজা এক্সাম, যারা আসলে সিজা এক্সাম দিতেছে শুধুমাত্র তাদের জন্য। তো এইখানে আমরা অ্যাক্টিভ মেম্বার, হ্যাঁ। তো এই বড় একটা কমিউনিটিতে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার পান, এবং আমাদের একজন এক্সাম অ্যাসিস্ট্যান্ট আছেন যিনি আসলে বিভিন্ন কোশ্চেন পুল অথবা হেল্প করে। উনি মানে কানেক্ট হয় মূলত ফিলিপিন থেকে, সিবি। উনি আজকে জয়েন করার কথা ছিল কিন্তু জয়েন করতে পারে নাই। তো এইভাবে মূলত আমরা যেটা করি, আমরা এইভাবে আপনাদেরকে মানে মেন্টরশিপটা দিই। তো যখন আপনি এইভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করবেন, ডেফিনেটলি আপনি খুব অল্প সময়ের মধ্যেই আসলে আপনি নিজেদেরকে ইয়ে করতে পারেন। এবং আরেকটা বিষয় হলো, যেহেতু এটা থিওরিটিক্যাল একটা বিষয়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল অনেক কিছু আমরা আনতে পারি না, তারপরেও আমরা চেষ্টা করি যে আসলে প্র্যাকটিক্যাল কিছু বিষয় ডিসকাস করা। সে আমি আহ, হয়তো অডিটের উপর একটা ক্লাস নিচ্ছি, অডিটের রিপোর্টের উপর, so আসলে রিপোর্টটা কিভাবে লিখতে হয় একটা ফরম্যাট আপনাদেরকে একটু দেখানো, হ্যাঁ। তারপরে কোথাও হয়তো একটু অডিট করতে গেলাম, ওই অডিটের আসলে যদি সুযোগ থাকে একটু হাই হ্যালো করে দুই একজনকে একটু ফিজিক্যালি দেখাইলাম যে ভাই এটা ডেটাগুলো কালেক্ট করি এইভাবে, এই ধরনের টুলস আমরা ইউজ করি, জিআরসির এই টুলস গুলো প্রয়োজন। এইভাবে মূলত আমরা মানে কন্টিনিউ করি। সো একটা কোশ্চেন ছিল, স্যার কোশ্চেন কোশ্চেন যেটা সাজেদুল কবির স্যারের ফার্স্ট কোশ্চেন ছিল যে হাউ ক্যান উই মেক পেমেন্ট ফর সিজ এক্সাম ফিস। এটা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, হ্যাঁ। এটা আমরা কার্ডের মাধ্যমে, আপনাদের কার্ড থাকলে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন কিভাবে করবেন ইচ এন্ড এভরিথিং আমি এটা হেল্প করতে পারি। ইভেন দো আপনি আপনার কলিগের কার্ড ইউজ করেও আপনি পেমেন্ট করতে পারেন। এটা আইসিআই স্কোয়ারের মতো এরা এত হার্ড না, এরা সহজে করা যায়।
তারপরে হাউ ডু ইউ অ্যাসিস্ট টু টেক দ্য এনাফ প্রিপারেশন, আমরা তো বললাম যে আসলে মেন্টরশিপটা কিভাবে দিই। এবং আরেকটা বিষয় হচ্ছে 24/7 ওয়ান অন ওয়ান ডিসকাশন ইজ অ্যাভেলেবেল। আপনি একটা জিনিস বুঝলেন না, আমাকে জাস্ট নক করলেই আমি ওইটা আপনাকে সলভ করে দিলাম। হয়তো আমি মিটিং এ আছি, বাট এটা আপনি বিলিভ করতে পারেন উইদিন 1 আওয়ার আমি এটা আপনার প্রবলেম গুলো সলভ করে দিই। বা আপনি এক্সামে বসবেন, সো তার আগে আপনার কিছু বিষয় যদি আপনার প্রয়োজন হয়, এগুলো আমরা করে থাকি। দেন থার্ড নাম্বার হচ্ছে হাউ মেনি ক্যান্ডিডেট, মোর দেন 60 প্রফেশনাল রাইট নাও ইন বাংলাদেশি ইন্ডাস্ট্রি অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা হচ্ছে আমার মেন্টরশিপে পাশ করছে এবং ফার্স্ট অ্যাটেম্পে। আমাদের এখানে আল্লাহর রহমতে কোনো রেকর্ড নাই যে কাউকে আসলে সেকেন্ড টাইম দিতে হয়, যদি কেউ আসলে আমাদের রুলস গুলো ফলো না করে। যেমন আমি বলি 2 টাইমস সিজা রিভিউ ম্যানুয়াল পড়তে হবে, মক টেস্ট গুলোতে 80% মার্ক আপনাকে পেতেই হবে। এখন আপনি দেখলেন যে আপনি পড়লেন না, আপনি মনে করলেন যে না এইভাবে একটা পরীক্ষা দিয়ে দিই, এই রেসপন্সিবিলিটিস আমি তো আর নেব না। হ্যাঁ। ভাই আমার আহ, একটা কোশ্চেন ছিল। জি জি ম্যাম। জি, আপনাদের অফিস কোথায়? আমাদের অফিসটা মেনলি হচ্ছে পুরানো পল্টন, 4142 ফাইমা টাওয়ার। তো এইটা মূলত টেকনোফিয়ারের সিস্টার একটা কনসার্ন। আমরা মোস্ট অফ দ্য ক্লাস যেগুলো হয়, এটা কোভিড এর পর থেকে আমরা অনলাইনে ক্লাসগুলো কন্ডাক্ট করি। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাসও আমরা কন্ডাক্ট করি, যখন আপনাদের কোনো কর্পোরেট ব্যাচ হয় তখন আমরা কর্পোরেট ব্যাচের জন্য শুধুমাত্র ফিজিক্যাল ক্লাসগুলো গুলো আমরা করে, বাট আই অলওয়েজ প্রেফার টু সাজেস্ট ইউ ক্যান জয়েন থ্রু দ্য অনলাইন ক্লাস, কারণ এখানে খুব ভালো একটা ইয়ে হয় এবং টোটালটা একাডেমিক কথাবার্তা হয়। ফিজিক্যাল ক্লাসে আসলে টাইম আপনাদের লস হয়, এটা আপনাদের যে ক্লাস হয়। গুলশানে একটা আইসাকার অফিস দেখা যাচ্ছে, এটা কি আপনাদের না? হুম, কোনটা কোনটা? গুলশানে। না, বরিশালে না, বরিশালে আমাদের, বরিশাল বলি নাই, বলছি গুলশান। না না গুলশানে না। আইসাকার হেডকোয়ার্টার যেটা, এই আমাদের আইসাকার চ্যাপ্টারের অফিস যেটা, সেটা হচ্ছে নিকেতনে। হুম। আমাদের আইসাকার আহ, বাংলাদেশের অফিস যেটা, সেটা নিকেতনে। আমরা ট্রেনিং প্রোভাইড করি আর কি, ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি যে চার্জেস গুলোর কথা মেনশন করেছিলেন, এটা হচ্ছে আপনার মেম্বারশিপ এবং আপনার এক্সাম ফিস, রাইট? আপনারা কি বাট নিকেতনের লেট মি ফিনিশ। আন্ডারে কোনো, না এটা আলাদা ব্রাঞ্চ? না, আলাদা ক্লাস, এটা নিকেতনের যেটা সেটা না। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, মাহফুজ স্যার। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নর্মালি আপনি যে চার্জেস গুলোর কথা মেনশন করেছিলেন, এগুলো হচ্ছে আপনার মেম্বারশিপ এবং এক্সাম ফিসের যেটা আর কি, হ্যাঁ। বাট আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে মেন্টরশিপ নিচ্ছি বা মক টেস্ট গুলো দিচ্ছি বা প্রিপারেশন নিচ্ছি, এটার চার্জটা আসলে কি এটার মধ্যে ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড? না, এটা তো আসলে ওইটা তো এক্সামের জন্য আপনাকে ইসাকাকে প্রোভাইড করতে হবে। আমাদের জন্য চার্জ যেটা, জি। আমরা আমাদের রেগুলার প্রাইস যেটা, সেটা হচ্ছে 25,000, 25,000 টাকা। বাট আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে একটা, যেমন আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে আপনার 28 তারিখে। এ মাসের 28 তারিখে ওকে। ওরিয়েন্টেশন ক্লাসটা হবে মূলত, এবং আমাদের 1 তারিখ থেকে মূলত আমাদের নতুন ব্যাচ, 53তম ব্যাচটা শুরু হবে। তো 28 তারিখে ফ্রাইডে ওরিয়েন্টেশন ক্লাস, এবং 1 তারিখ যেটা 1 ডিসেম্বর আমাদের আহ, প্রথম ক্লাসটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে যারা আসলে প্রথম 5 জন আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে, প্রথম 5 জনের জন্য আমরা 2,000 টাকা ডিসকাউন্ট দিই, 23,000 টাকা। এবং এর মধ্যে আমাদের আসলে প্যাকেজের মধ্যে যেগুলো থাকে, যেমন আপনি মক টেস্ট পাবেন, সফট কপি সব ধরনের কপি আপনারা পাবেন, আমাদের নিজেদের পারচেস করা কিছু অথেন্টিক রাইটারের বই আমরা প্রোভাইড করি, এবং আমরা প্রথম 5 জন যারা থাকে তাদেরকে আমরা প্রিন্টেড কপি বই দিই। প্রিন্টেড খুব প্রিমিয়াম কোয়ালিটির বই আমরা, যেমন সিজার রিভিউ ম্যানুয়াল যেটা দেখালাম, এই সিজার রিভিউ ম্যানুয়ালটা দুইটা পার্ট করা, পার্ট এ এবং পার্ট বি। হ্যাঁ, দুইটা, হ্যাঁ, পার্ট 1 2, মানে মেন বইটাকে দুইটা খণ্ডে ভাগ করে আমরা এটা আপনাদেরকে প্রোভাইড করি, এবং কোশ্চেন আনসারের প্রিন্টেড কপিও বইটাও আমরা প্রোভাইড করি। আর একটা ডকুমেন্ট যেটা ITIF, এটা আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করি।
এটা হচ্ছে আমাদের কস্টিং যেটা। ওকে, থ্যাঙ্কস ফর দ্য ক্লারিফিকেশন। সো কাইন্ড অফ ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ, গুলশান নিকেতনে, জি ফরহাদ স্যার, গুলশান নিকেতনে আইসাকা ঢাকা চ্যাপ্টারের অফিসটা। ম্যাম, ম্যামের আনসারটা কি পেয়েছেন? না, ওই সময় আপনার ইন্টারনেটের ইন্টারাপ্ট ছিল, যার কারণে আমি বুঝতে পারিনি ক্লিয়ারলি। ও আমাদের বাংলাদেশের কান্ট্রি অফিস যেটা, সেটা হচ্ছে গুলশান নিকেতনে। হ্যাঁ, আর আমরা মূলত ওকে। ট্রেনিং প্রোভাইড করি, মেন্টরশিপটা প্রোভাইড করি, যে আপনি পাশ করার জন্য যেটা। তার মানে আপনার হলো এজ লাইক এ ট্রেনিং টিচার। এক্স্যাক্টলি, আমরা আপনাদেরকে এই ট্রেনিংটা প্রোভাইড করি আর কি, ওই এক্সামটায় পাশ করার জন্য। ওকে। আপনি কি আইসেকার মেম্বার? জি জি, আমি মেম্বার, এবং আইসাকার বোর্ডেই আমি আছি, আমি ডিরেক্টর মেম্বারশিপ হিসেবে আমি আইসাকার বোর্ডে কাজ করতেছি লাস্ট 4 ইয়ার্স ধরে। ওকে, সো আর কোনো কোশ্চেন কোন স্যারের? ওকে, একজন স্যার কোশ্চেন করছেন যে ইন্টারন্যাশনালি এটার কতটুকু রিকগনাইজড। সো ইন্টারন্যাশনালি হলো, সার্টিফিকেশনটা তো আসলে ইউএস এর সার্টিফিকেশন। জবের ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমরা তো জানি যে আপনি যদি সার্চ দেন যে সিজা জব কোন দেশে দেবো, অস্ট্রেলিয়া আসছে না, জব ইন অস্ট্রেলিয়া, এই জবগুলো আমরা আসলে রিমোটলি করতে পারি। যেমন এখানে এখানে বলছে, যেমন ইনডিডে 300 সাইবার সিকিউরিটি জবের কথা বলছে। যেমন সিকে সিজা জবের এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে 1816টা সিজা জব আসলে অস্ট্রেলিয়াতে আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলি, বাংলাদেশে অল অ্যারাউন্ড আমাদের 1000, মিনিমাম 1000 প্রফেশনাল প্রয়োজন, আইটি অডিটর, সার্টিফাইড আইটি অডিটর। বাট আনফরচুনেটলি আমাদের আছে, আমরা দেখলাম 170+। কিন্তু আসলে কি 170 জন আছে? না। কারণ এই এক্সামে পাশ করার পরে ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে ভালো ভালো অপরচুনিটি থাকে, ওই অপরচুনিটি গুলো তারা আসলে নিয়ে দেশের বাইরে চলে যায়। তো এরকম অস্ট্রেলিয়া বলেন বা আদার্স দেশগুলোতে বলেন, এবং প্রফেশনাল যে নেটওয়ার্ক আছে, আমরা যেটাকে বলি যে লিঙ্কডইন, হ্যাঁ, লিঙ্কডইনেও যদি আমরা যাই, আপনি দেখবেন লিঙ্কডইনেও প্রচুর পরিমাণে আপনার এই সিজার জবগুলোর রিকোয়ারমেন্ট থাকে, যেটা আপনি আপনি চাইলে এখানে আপনি চাইলে খুব সহজেই এখান থেকে, জাস্ট এ মিনিট আমাকে একটু লোড হইতে দিবেন। যেন আমরা যদি বলি যে সিজার জব, সিজার জব, আপনি এখান থেকে রিমোটলি কাজ করার অপরচুনিটিটা সব থেকে বেশি। একটু লোড হোক। সিজার কোর্সটা মূলত থিওরিটিক্যাল, বাট থিওরিটিক্যাল জিনিসগুলো তো আর সবসময় ভালো লাগে না, যার কারণে আমরা আসলে প্র্যাকটিক্যাল কিছু ফ্লেভার দেওয়ার জন্য আমরা কিছু অডিট রিপোর্ট নিয়ে কাজ করি, কিছু স্যাম্পল নিয়ে কাজ করি, ইভেন আমাদের কিছু ভিডিও কন্টেন্ট আছে ইউটিউবে ফ্রি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে আপনাদেরকে আমরা মানে দেখানোর জন্য বলি যে আপনারা এইগুলো একটু দেখতে পারেন। Sorry, অস্ট্রেলিয়ায় আসতেছে। So, এখানে উম এই জবগুলোর ক্ষেত্রেও যদি আপনারা দেখেন, যেমন এখানে দেখেন, ও এগুলো সব ঢাকাতে আসছে।
ঢাকাতে এই রিলেটেড যে সার্কুলার গুলো আছে, ইনফরমেশন সিস্টেমস অডিটর। আবার যদি আপনি মনে করেন জার্মানিতে দিলাম, তো এই রিকোয়ারমেন্ট যেগুলোতে থাকে সার্টিফিকেশনের, এগুলোতে দেখবেন যে আপনার তারা ওই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেয়। সিজা সার্টিফাইড প্রফেশনাল হতে হবে, এই সার্টিফিকেশন গুলো থাকতে হবে। অনেক জায়গায় আপনার সার্টিফিকেশন উল্লেখ করে দিয়ে দেয় তারা। কোয়ালিটি অডিট এগুলো সব রিমোট জব, অনলাইনেও ইয়ে করা যায় এখানে। এই ধরনের সব আইটি জব গুলো ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন আহ, কি কি আসলে রিকোয়ারমেন্ট থাকে, তখন ওখানে এই সিআইএসএ, সিআইএসএসপি এই ধরনের সার্টিফিকেশন সহ তারা এখানে দিয়ে দেয় যে এই ধরনের সার্টিফিকেশন থাকতে হবে। এই যে রিকোয়ারমেন্ট গুলো দেন, কি রেসপন্সিবিলিটিস কি, তারপর প্রোফাইলে কি থাকতে হবে, যেমন এখানে আইডিয়াল ক্যান্ডিডেট প্রোফাইলে বলছে যেমন সিজার সার্টিফিকেশনটা তার থাকতে হবে। তারপরে কেপিএমজির এইগুলো অনেক জায়গায় আপনি রিমোট জবটা পাবেন, এইটা হলো সব থেকে বড়। হ্যাঁ, যেমন এখানে বলছে দেখেন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সিজা, সিজম এই ধরনের সার্টিফিকেশন গুলো প্রেফার করা হবে। সো এই ছিল মূলত উম, ইয়ে আর কি। অপরচুনিটি প্রচুর পরিমাণে থাকে বাংলাদেশের ক্ষেত্রেও। আপনি যদি বলেন ব্যাংকে তো এক নাম্বার রিকোয়ারমেন্ট, এরপরে টেলকো যেগুলো আছে, রেগুলেটরি বডি যেগুলো আছে সেগুলোতে, এনজিও, বিভিন্ন এনজিও যেগুলো আছে এগুলোতে আসলে ডিমান্ডটা, অডিট ফার্ম সব থেকে বেশি আর কি। সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? রবি স্যার কোনো কোশ্চেন আছে? রুহুল শাহ স্যারের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে এখনই যে করতে হবে এটা নেসেসারি না। আমরা এখানে দুইটা নাম্বার দিয়ে রাখছি। একটা হচ্ছে, এটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রিগার্ডিং দা সাইবার সিকিউরিটি, আইটি অডিট আপনারা নক করতে পারেন। আহ, এই একটা। আর একটা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা আর একটা নাম্বার, এটা আছে অফিসিয়াল নাম্বার, যে কোনো প্রয়োজনে আপনারা নক করতে পারেন। কোড অফ ইথিক্স, যেটা ইথিক্স এর বিষয় হলো, যেমন আপনি অডিট করতে গেছেন, এটা তো আমরা জানি অডিট হলো একটা ফর্মাল অ্যাক্টিভিটিস। দ্যাটস মিন ইউ কান্ট ডু এনিথিং বিয়ন্ড ইওর স্কোপ। আপনার স্কোপের বাইরে কিন্তু কোনো কিছু করা যায় না। আপনাকে প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। সে অ্যাজ ফর এক্সাম্পল, আপনি ঢাকার কোনো একটা ব্রাঞ্চে অডিট করতে গেছেন, তো সেইখানে আসলে আপনার ফাইন্যান্সিয়াল কোনো কিছু দেখার আপনার দরকার নেই। অ্যাকাউন্ট ইনভেস্টিগেশন করবেন এই ধরনের কোনো বিষয় না। বাট আপনি যে শুনলেন এইখানে এক্স কোনো মন্ত্রীর অ্যাকাউন্ট নাম্বার আছে, তো আপনার কিউরিওসিটি থেকে আপনি একটু দেখলেন যে দেখি তো তার অ্যাকাউন্টে কেমন ট্রানজাকশন হতো। এটা হচ্ছে আপনার কোড অফ ইথিক্স এর ভায়োলেশন করা। আপনি অডিট করলেন, সো ইউ হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট উইথিন দ্য ডিউ টাইম। অডিট একটা প্রজেক্ট, যার একটা স্টার্টিং টাইম থাকবে, একটা এন্ডিং টাইম থাকবে। সো আপনি অডিটের রিপোর্টটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি কোথাও অডিট করতে গেলেন, সে অ্যাজ ফর এক্সাম্পল আপনি কোর ব্যাংকিং সলিউশন অডিট করতে গেলেন, তো
তো সেখানে আপনার ফরেন ট্রেড বা ট্রেজারি একটা মডিউল আছে, সেই মডিউলটা অডিট করতে হবে, বাট ইউ ডোন্ট হ্যাভ মাচ মোর এক্সপিরিয়েন্স অন দিস এরিয়া। সো অ্যাজ এ প্রাইমারি অডিটর হিসেবে আপনি ওইখানে কাজ করতে পারবেন না, এটা কাজ করা উচিত না। কারণ অডিটের সময় আপনি আপনার ভুলগুলো আসলে অন্যরা ধরতে পারবে বা বুঝতে পারবে, তখন আপনার ইনফরমেশনটা হাইড করতে পারে। সো আপনার কম্পিটেন্সিটা এই এরিয়াতে গ্রো না হওয়া পর্যন্ত ওই জায়গায় কাজ করতে পারে না। দিস আর অল অ্যাবাউট দ্য ইথিক্স। তো ইসাকা তারা কিছু ইথিক্যাল পয়েন্ট ওখানে ডিসকাস করছে। যেমন আপনি যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে এডুকেট করা, এডুকেট অর্থ এই নয় যে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করবেন, হ্যাঁ, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ওয়েতে তাদেরকে আপনি এটা শেয়ার করবেন। এই বিষয়গুলো মূলত আপনার কোড অফ ইথিক্স এর মধ্যে ইয়ে করে। তা আমরা যখন এই যে সিজার রিভিউ ম্যানুয়ালে আমরা ইয়ে করি, এর মধ্যেই দেখবেন যে কোড অফ ইথিক্স এর, হ্যাঁ, এখানে একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের প্রথম দিকেই আছে, হ্যাঁ, কোড অফ ইথিক্স কি। এই যে দেখেন, আইসেকা কোড অফ প্রফেশনাল ইথিক্স, সাপোর্ট দ্য ইমপ্লিমেন্ট, পারফর্ম দ্যার ডিউটিস উইথ অবজেক্টিভিটি, ডিউ কেয়ার, প্রফেশনাল কেয়ার, সার্ভ ইন দ্য ইন্টারেস্ট অফ স্টেক হোল্ডার বাট ইন এ লফুল ম্যানার। স্টেক হোল্ডার যা বলবে সেটাই করতে হবে, বাট অবশ্যই নিয়মের মধ্যে থেকে। মেনটেন দ্য প্রাইভেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি, মেনটেন দ্য কম্পিটেন্সি ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, কম্পিটেন্সি থাকতে হবে তাদের। ইনফর্ম অ্যাপ্রোপ্রিয়েট পার্টিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক, সাপোর্ট দ্য প্রফেশনাল এডুকেশন। এই সাতটা হচ্ছে কোড অফ ইথিক্স। তো যখন আমরা ওই মোর লেভেলে ডিসকাস করি, তখন আসলে খুব চমৎকার করে এইগুলো বিষয়গুলো আমরা ডিসকাস করি। হ্যাঁ, মাই প্লেজার নয় স্যার। সো যদি আর কোনো কোর্সের না থাকে, তাহলে মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। Just to know how much CISA might add value internal auditor for non-IT organization like NGO by having separate uh, decided ICT department. ও, এটা হলো একটা বিষয় হলো, আপনি যে ডেস্কেই আছেন, হ্যাঁ, একটা বিষয় হলো আপনি যে কাজটা করতেছেন সেটা যদি আপনি অডিটের পার্সপেক্টিভে করেন, যে আমার কি করার দরকার ছিল এবং আমি কি করছি, আমি কোথায় যেতে চাই, এখন আছি কোথায়, অথবা আমি কি করব এবং কিভাবে করব। যখন আপনি এই কোর্সটা করবেন তখনই কিন্তু আসলে আপনি এই এরিয়াগুলো সম্পর্কে আপনার এই হবে। আপনি একটা সফটওয়্যার অপারেট করতেছেন, তাহলে সফটওয়্যার অপারেটের আসলে রাইট ওয়ে কোনটা, ডে টু ডে অ্যাক্টিভিটিসে আপনার কি করা উচিত এবং আপনি কি করতেছেন। সো আপনি যেখানে আছেন, আপনাকে যে সবসময় অডিটরের ভূমিকায় থাকতে হবে তা নয়, অ্যাজ এ অডিট হিসেবেও আপনি কিন্তু নিজেকে বিল্ড আপ করতে পারেন। যে অডিট যখন আসবে, আপনি হাউ টু ফেস ইওর অডিট, আপনি অডিট টিমকে কিভাবে ফেস করবেন, এগুলো কিন্তু আপনি সেখান থেকে পেতে পারেন। হ্যাঁ, সো যে কোনো জায়গা থেকে আপনি এইটাই করতে পারবেন। সিজা কোর্সের স্ট্যান্ডার্ড ডিউরেশন যেটা, আমরা তড়িঘড়ি করি না, বাট আমি যেটা বলি যে আপনি ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আপনি এক্সাম আপনাকে দেওয়া উচিত। আমরা কি আমাদের ক্লাসটা মিনিমাম 15টা ক্লাস নিব আমরা। এরপরে তো আসলে আমরা যেটা বললাম, এই ক্লাসটা আসলে এমন নয় যে আপনি একটা ব্যাচে ক্লাস করে শেষ হলেন, এটা হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আনটিল সাকসেস উই উইল অ্যাসিস্ট ইউ। হ্যাঁ, আপনি একটা জায়গায় একটা পরীক্ষায় খারাপ করলেন, কোন জায়গাটা খারাপ করলেন সেটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন, এবং ওইখানে যদি আপনার কোনো হেল্প লাগে সেখানেও আমি কন্ট্রিবিউট করতেছি। এবং আমরা এখন যেটা ইয়ে করি, আমরা এআই বেসড কিছু লার্নিং আমরা এখানে করি। আপনি একটা টপিকস পড়লেন, ওই টপিকস থেকে আসলে কোশ্চেনটা কি হবে, আপনি নিজে নিজে আপনাকে কোশ্চেন তৈরি করতে দেই আমরা। 10 জন থাকলে 10 জন 10টা কোশ্চেন তৈরি করবে, সেটার উপর ডিসকাশন হবে। আমরা চ্যাট জিপিটি অথবা জেমিনির হেল্প নেই কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, প্রম্পট গুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা করি এইটা। আর কোর্স ফি স্যার যেটা আমরা বললাম, আমাদের রেগুলার ফি হচ্ছে 25,000, 25,000 টাকা। যেহেতু আমাদের ক্লাসটা 1 তারিখ থেকে শুরু হবে এবং 28 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সো আর্লি বার্ড ডিসকাউন্ট, দ্যাটস মিন প্রথম 5 জনের জন্য আমরা 2,000 করে ডিসকাউন্ট, 23,000 টাকা। এবং প্রিন্টেড কপি বই, যেটা যে বইটা আসলে বাজার মার্কেট থেকে ওই কোয়ালিটির বই কিনতে গেলে মিনিমাম 1,500 টাকা আপনাদের খরচ হবে, ওই বইটাও আমরা তাদেরকে ফ্রি দিই। আমরা একদম কুরিয়ার করে তাদের কাছে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিই।
এই আর ক্লাসটা হয় মূলত আমাদের রবিবার এবং বুধবার। এটা রাত 8টা থেকে 10টা থেকে 10:30 পর্যন্ত, 8টা থেকে 10:30, এইটা আর কি। হ্যাঁ, এটা রবিবার এবং বুধবার। এর মধ্যে যদি অন্য কোনো ব্যাচ আমাদের রানিং হয় বা রানিং থাকে, হয়তো এরকম থাকলো যে শনিবার এবং সোমবার, অথবা আহ, আপনার মঙ্গলবার বৃহস্পতিবার, সেক্ষেত্রেও সেখানেও আপনারা কোর্সেন মানে জয়েন করতে পারেন। বাট আপনার জন্য একটা ফিক্সড ব্যাচ থাকবে, আর অন্যগুলোতে আপনি চাইলে জয়েন করতে পারেন। ইট ডিপেন্ডস আপ টু ইউ। হান্নান স্যার, ইজ ইট ওকে? বুঝতে পারছেন? ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা জয়েন করছেন। অনেক সময়, আসলে অনেকটা সময় একসাথে আমরা থাকলাম। আহ, আমি জানি যে কতটুকু দিতে পারছি। তো যদি ফার্দার লেভেলে স্যার কোনো কারো কোশ্চেন থাকে, প্লিজ আপনারা আপনাদের কোশ্চেন গুলো ফিল ফ্রি টু আস্ক মি। আমি আমার কন্ট্যাক্টটাও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এখানে। আপনারা একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আইটি অডিট, সাইবার সিকিউরিটি নিয়ে যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, ভলেন্টারি অর্গানাইজেশনের সাথে আছি, সো এনি টাইম ইউ ক্যান রিচ মি। সো থ্যাংক ইউ। সবার জন্য অসংখ্য শুভকামনা। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।